আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড ইভিনিং। কে কে আছেন আমার সাথে, কে কে জয়েন করেছেন করছেন, জলদি করে আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর যারাই জয়েন করছেন, কোথা থেকে কে জয়েন করছেন, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। উম, আপনি, হ্যাঁ নাজিব, আপনার নাম আমার মনে আছে। ওয়ালাইকুম আসসালাম নাজিব। আর কে কে আছেন? ফাবিহা আজাদ আদ্রিতা, হাই মিস, হাই আদ্রিতা। আহ আদ্রিতা কি আপনার নিজের নাম নাকি আপনি আপনি কারো আইডি থেকে জয়েন করেছেন? একটু জানাবেন, আপনাদের নামগুলো জানালে আমার জন্য সুবিধা হয়। মিথিলা জয়েন করে ফেলেছে, হাই মিস, হাই মিথিলা। নাজিব বলছে যে গুড ইভিনিং। গুড ইভিনিং নাজিব। সুলতানা ববি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি জাহেদ হোসেন, সাইবা, আচ্ছা ঠিক আছে, সাইবা জয়েন করেছে আমাদের সাথে। হাই ম্যাম, হাই সাইবা। আপনি আগের ক্লাসে আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। সুলতানা ববি, আই এম সময়, ওকে, খুব সুন্দর একটা নাম, আনকমন। হাই ম্যাম, আই এম মমো। রুম, হ্যাঁ মমো, মমো আমার রেগুলার স্টুডেন্ট। নিবিড় জয়েন করে ফেলেছে। নিবিড় জয়েন করেছে নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি বিবি মরিয়ম ম্যামের ক্লাসের স্টুডেন্ট, তাই তো? আচ্ছা আদ্রিতা আপনার নিজের নাম, থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা জানানোর জন্য। অন্বেষা চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। আর যারা এখনো জয়েন করেনি তাদের জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা আমাদের আজকের লাইভটা শেয়ার করে দিতে পারেন। যদি লাইভটি শেয়ার করে দেন, আপনাদের বন্ধুরা খুব সহজেই আজকের ক্লাসটিতে জয়েন করে ফেলতে পারবে। তাহলে সুন্দর করে হাতের বাম পাশে যেই শেয়ার লেখাটি আছে, শেয়ার দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, আমাদের সাথে তানহা জয়েন করেছে, তানহা আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানহা। জি, ভালো আছি। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আমাদের মধ্যে যেহেতু অনেকেই জয়েন করে ফেলেছে, আর অনেকেই হয়তো শেয়ারও করে গেছেন আহ, আমাদের আজকের এই লাইভ ক্লাসটি। সামির চলে এসেছে। সামির নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন, থ্যাংক ইউ সো মাচ সামির আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আহ, তানহা এবং বাকি যারা আছেন সবাইকে অসংখ্য থ্যাঙ্কস। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে লিখে দেন। আর কাইন্ডলি আপনাদের স্কুলের গ্রুপে, আপনাদের ফ্রেন্ডদের গ্রুপে আজকের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দেন। আচ্ছা, নাজিব তার হবি জানিয়েছে, সবাই এরকম নাজিবের মতো আপনাদের হবি জানাতে থাকেন। আই হোপ আমি জানতে পারবো হবি সম্পর্কে আপনাদের। আর আজকে আপনাদের হোমওয়ার্কটা আসলে এই হবির কাছাকাছি কিছু একটা, সো আমরা এমনিতেই আপনাদের সবার হবি জেনে যাব। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, সামির জানিয়েছে খুব ভালো লাগে আমার ক্লাস করতে, থ্যাংক ইউ সো মাচ সামির। এবং আপনারা আসেন এবং কমেন্ট করেন বলেই কিন্তু আমারও ক্লাস নিতে অনেক ভালো লাগে। ওকে, আমি ওয়েট করছিলাম, তীর্থঙ্ক আহনাফ চলে এসেছে। তীর্থঙ্ক বলেছে হাই ম্যাম, আই এম ব্যাক। তীর্থঙ্ক আপনি কোথায় ছিলেন এতদিন? আহ আপনি কি পরীক্ষার জন্য আসতে পারেননি? আহনাফ জিজ্ঞেস করেছে কেমন আছি, আমি ভালো আছি আহনাফ। তীর্থঙ্ক আপনি কেন আসতে পারেননি আপনি একটু আমাকে জানাবেন, তাহলে হচ্ছে যে আমি জানতে পারবো যে এতদিন তীর্থঙ্ক কেন আমার ক্লাসটা মিস করলো। ওকে, সো চলে এসেছি সবার সাথে টিচিটের লাইভ ক্লাস নিয়ে, এবং আপনারা সবাই জানেন যে এখন আমরা ইংরেজি ক্লাস করতে যাচ্ছি। আমাকে যারা চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদের জন্য আমার পরিচয়টা একটু করে বলে দেই। আমি সানজিদা হান্নান, আপনাদের সাথে আছি টিচিটের ইংরেজি শিক্ষক হিসেবে। ঠিক আছে, এই লাইভ ক্লাসে আমি আপনাদের ইংরেজি পড়াচ্ছি অনেকদিন থেকে, এবং ইনশাআল্লাহ আরো কিছুদিন পড়াবো। আর আমি কাজ করছি চট্টগ্রামের একটা স্কুলে, পাঁচলাইশ থানার।
পাঁচলাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর ফেলো হিসেবে কাজ করছি টিচ ফর বাংলাদেশে। সো আমার আসলে পাঁচলাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করা ওই ফেলোশিপের অংশ হিসেবেই। সো আপনাদের সাথে আমি তো থাকবোই এই প্যান্ডেমিকের সময়টাতে। টিচিটের আর বাংলা লিংকের যে এত সুন্দর একটা উদ্যোগ, লাইভ ক্লাস সেখানে। সো আপনাদের যেন আমি আসলে এই প্যান্ডেমিকের সময়ে যেই পড়াটা আপনাদের স্কুলে পড়ার কথা সেটা এই লাইভ ক্লাসের মাধ্যমে পড়াতে পারি। তো থ্যাংক ইউ টিচিট এবং বাংলা লিংক 4G কে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনাদের সবার জন্য এবং অবশ্যই টিচার হিসেবে আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কোন চ্যাপ্টারটা পড়বো। আমরা যেটা গত ক্লাসেও পড়ছিলাম, লেজার টাইম। লেজার টাইম নিয়ে আপনারা অনেকে আমাকে প্যারাগ্রাফ লিখে পাঠিয়েছেন। আমি দেখেছি সবগুলো প্যারাগ্রাফ, আপনাদের প্যারাগ্রাফগুলো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এবং কার কোথায় ঠিক করতে হবে আমি কিছুটা বলে দিয়েছি, আরো কিছু কয়েকজনেরটা বাকি আছে, আমি ইনশাল্লাহ বলে দিব সবারটাই ধীরে ধীরে। আর হচ্ছে যে আজকে আমরা ওই ইউনিট 4 এর বাকি অংশটুকু পড়বো, লেসন 6 আর 7। সো কোন অংশগুলো আমরা কভার করবো একটু দেখি। গত ক্লাসে আমরা প্যাসেজ শিখেছিলাম, তাই না? প্যাসেজ কভার করেছিলাম। আর আজকে আমরা শিখবো যে কিভাবে রিকোয়েস্ট করতে হয়। ঠিক আছে, আমরা তো রিকোয়েস্ট করি না মানুষজনকে বাংলায় ইংরেজিতে। সো রিকোয়েস্ট করার একটা নিয়ম আছে, কিছু ওয়ার্ডস আছে। সো আমরা সেগুলোই শিখবো, কিভাবে রিকোয়েস্ট করতে হয় এবং কিভাবে রিকোয়েস্টে রেসপন্ড করতে হয়, মানে উত্তর দিতে হয়। আর রিকোয়েস্ট ওয়ার্ডগুলো কি, আর স্ট্রাকচার অফ মেকিং রিকোয়েস্ট। রিকোয়েস্ট সেন্টেন্স তৈরি করার জন্য একটা স্ট্রাকচার আমাদেরকে একটু মেনটেন করতে হয়, সেটা শিখবো। আর গ্রামার পার্টে যেটা শিখবো, জেন্ডার শিখবো, জেন্ডারের টাইপস শিখবো, আর রুলস শিখবো কিভাবে একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, সো ডিটেলস আমরা তো পরবর্তীতেই জানবো, আর এখানে কথা না বলি। সো কেন শিখবো? অবভিয়াসলি জানার জন্য শিখবো, তাই না? আর রিকোয়েস্ট করা যদি জানি, রিকোয়েস্টের উত্তর দেওয়া যদি জানি, তাহলে কি হবে, আমরা মানুষজনকে রিকোয়েস্ট করতে পারবো কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কিছু আমাদের যদি দরকার হয়, বা আমি চাচ্ছি কেউ একজন কিছু একটা করুক, তাকে আমি রিকোয়েস্ট করব। আর কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে, আমাদেরকে রিকোয়েস্ট করে, তাহলে আমরা ইংরেজিতে সুন্দর করে সেই রিকোয়েস্টের জন্য রেসপন্ড করতে পারবো। ঠিক আছে, আমাদের প্রত্যেক দিনের লাইফে অনেক অনেক রিকোয়েস্ট করা দরকার হয়, আমাদের অনেকের রিকোয়েস্টের জবাব দেওয়া দরকার হয়, তাই না? আর যদি রিকোয়েস্ট ওয়ার্ডগুলো জানি, রিকোয়েস্ট সেন্টেন্সটা দেখতে কিরকম হয় সেটা জানি, তাহলে আমরা যে কোনো রিকোয়েস্ট সেন্টেন্স শুনলে বা দেখলে বুঝতে পারবো। ওকে, আর গ্রামার পার্টে জেন্ডার কেন শিখবো? আমরা গ্রামার পার্টে কি কি শিখলাম? পার্টস অফ স্পিচ শিখলাম, সেন্টেন্স শিখলাম, তারপর হচ্ছে আর কি শিখলাম মনে আছে? আমরা নাম্বার শিখেছি, পার্সন শিখেছি, পাংচুয়েশন শিখেছি, তাই না? সো কেন শিখছি এগুলা? যেন আমাদের ইংরেজি গ্রামারটা আরো ভালো হয়, আরো ইমপ্রুভ করে। তো জেন্ডারও হচ্ছে ওই গ্রামারের একটা অংশ। আমরা যখন কোনো সেন্টেন্স মেক করব, তখন কিন্তু সব কিছুরই প্রয়োজন হয়। আপনার আর্টিকেল, পার্টস অফ স্পিচ, জেন্ডার, পার্সন, নাম্বার সব কিছুর প্রয়োজন হবে। সো ধীরে ধীরে আমরা একটা একটা করে শিখছি। ঠিক আছে, তাহলে চলেন ক্লাসের আর বাকি অংশে চলে যাই যে কি কি হবে এখন। এই প্যাসেজটা আমরা গত ক্লাসেও পড়েছি, তাই না? তো আমাদের পুরো ইউনিট 4 এ প্যাসেজ কিন্তু এটাই। ওকে, প্যাসেজ এটাই ছিল। সো এখন যেটা আমরা করব, এই প্যাসেজটা পড়ব আবারও। প্যাসেজটাতে পড়ে কোনগুলো রিকোয়েস্ট সেটা একটু বোঝার চেষ্টা করব। তারপর যখন আমরা রিকোয়েস্ট করা শিখবো, রিকোয়েস্ট ওয়ার্ডগুলো শিখবো, তখন মিলিয়ে নিব। ঠিক আছে, সো আবার সবাই মিলে একটু প্যাসেজটা পড়ে ফেলি। আপনাদের যাদের সামনে বই আছে তারা বইও দেখতে পারেন, আর যাদের সামনে খাতা আছে, খাতা কলম নিয়ে বসেছেন, তারা কিন্তু আপনার কাছে যেটা রিকোয়েস্ট মনে হয় সেটা লিখে রাখতে পারেন। তারপর যখন আমরা রিকোয়েস্টের নিয়ম পড়ব, তখন আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, ওকে। আমরা শুধু আজকে অত বুঝার চেষ্টা করব না, গত ক্লাসে এটা পুরোপুরি বুঝেছি আমরা। এখন জাস্ট একটু রিড অ্যালাউড করব। ওকে, সো তমাল, হাই মাই ফ্রেন্ড,
Nasrin and I are reporters for the English Club magazine. Would you mind answering some questions? Shima, sure, no problem. It's my pleasure. Tomal, could you tell me your name and which class you are in? Shima, I am Shima. I'm in class 5. Tomal, how do you spend your leisure time, Shima? Shima, well, I like to walk in the park. I also like to sing. My cousin lives in the UK. Sometimes I talk to her and her friends on the internet. Nasrin, so talking on the internet keeps you connected. Shima, that's right. Tomal, to Biju, hello, can I ask you the same questions? Biju, my name is Biju and I am in class 5 too. I love swimming. It keeps me fit. I also like painting. I'm not very good, but painting makes me happy. Tomal, what about reading? Do either of you like reading? Biju, I do. I often read magazines in my free time. I like magazines about sports, especially football and cricket. Shima, oh, I like to read too. I love reading funny stories, especially stories on Nasiruddin Hoxha. তো আপনারা দেখলেন যে গল্পটা কি বলছে। এখানে কোনগুলো আপনাদের কাছে মনে হয়েছে রিকোয়েস্ট সেন্টেন্স, ঠিক আছে, সেইগুলো একটু সুন্দর করে লিখে দেন। ঠিক আছে, আপনাদের খাতায় লিখে ফেলেন। আমরা যখন একটু পরে রিকোয়েস্ট সেন্টেন্স শিখবো তখন আমরা চেক করব যে আসলে হচ্ছে কিনা বা আমরা মিলাতে পারছি কিনা। এখন একটু একটা জিনিস এখানে দেখেন যে পুরোটা কথোপকথন কিন্তু ওদের লেজার টাইম নিয়ে হয়েছে। আমি একটু গত ক্লাসের রেফারেন্স আপনাদের দেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে লেজার টাইম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে। আপনারা অনেকেই লিখে দিয়েছেন, অনেক সুন্দর করে লিখে দিয়েছেন, কিন্তু আপনাদের রেফারেন্স ছিল এই যে কথোপকথনটা সেটা মেনটেন করা। অনেকে মেনটেন করেছেন, মনে হয় সবাই মেনটেন করেছেন, তাই না? তাও আবার একটু চেক করবেন যে এখানে কিভাবে লেখা আছে। ওকে, এখন যারা নতুন জয়েন করেছেন তারা একটু করে দেখে নেন যে আমরা কোথায় আছি। ওকে, তাহলে পরের স্লাইডে চলে যাই যে দেখি রিকোয়েস্ট ওয়ার্ড সম্পর্কে কি বলছে। সো মেকিং রিকোয়েস্ট, মেকিং রিকোয়েস্ট মানে কি? কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করা, ঠিক আছে? রিকোয়েস্ট মানে তো অনুরোধ। আমরা কোনো কিছুর জন্য যখন অনুরোধ করি, কোনো যেই সেন্টেন্সটা ব্যবহার করি সেটাই হচ্ছে রিকোয়েস্ট, মেকিং রিকোয়েস্ট। ওকে, সো একটু যদি খেয়াল করেন এখানে কিছু স্পেসিফিক ওয়ার্ড দেওয়া আছে যেগুলো আপনাদের বইও আছে। সো এই ওয়ার্ডগুলো আমরা মূলত রিকোয়েস্ট করার সময় ব্যবহার করে থাকি। আমরা যখন সেন্টেন্স পড়েছিলাম তখন কি কোন সেন্টেন্সটা রিকোয়েস্ট করে এরকম কিছু শিখেছিলাম? সেন্টেন্সে বিভিন্ন ধরনের সেন্টেন্স ছিল না? সিম্পল সেন্টেন্স, তারপর ইন্টারগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ। রিকোয়েস্ট কোন সেন্টেন্সটা দিয়ে করে আপনারা যদি আমাকে একটু কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সেন্টেন্সগুলো মনে আছে কিনা। ওকে, সো এই যে দেখেন এখানে উই মেক রিকোয়েস্ট উইথ উড ইউ, কুড ইউ, ঠিক আছে? বলছে কি আমরা যখন ইংরেজিতে রিকোয়েস্ট করি তখন আমরা উড ইউ, কুড ইউ ব্যবহার করি। আবার এই ক্ষেত্রে কিন্তু ক্যান ইউ ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আবার উড ইউ মাইন্ডও ব্যবহার করা যেতে পারে। বুঝতে পেরেছি আমরা? মানে উড ইউ তো বলেছেই, উড ইউর পরে আবার উড ইউ মাইন্ড, এভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু সেটা গল্পে দেখেছি, তাই না? সো ক্যান ইউ আমরা বলতে পারবো যে ক্যান ইউ প্লিজ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটু দয়া করে একটা কলম দিতে পারবে? ব্যবহার করাই যাবে, যে কোনোটাই, কোনো সমস্যা নেই। তো রিকোয়েস্ট ওয়ার্ড আমরা কোনগুলোকে বলবো? ক্যান, কুড, উড বা উড ইউ মাইন্ড,
এগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে এবং সেন্টেন্সটা স্ট্রাকচারে বোঝা যাবে যে সেটা একটা রিকোয়েস্ট সেন্টেন্স, তখন আমরা খুব সহজেই বুঝে যাব না? তো কেউ যখন রিকোয়েস্ট করে তখন আমার তো সেটার রেসপন্ডও করতে হবে, মানে সেটার উত্তরও দিতে হবে। তো উত্তর দেওয়ার সময় আমরা কি বলবো? ধরেন আপনাকে কেউ বললো যে কলম দিতে, এখন আপনার কাছে কলম নেই, আপনি কি করবেন? আর ধরেন আপনি কলম দিবেন, তখন আপনি কি বলবেন? যখন আপনি কোনো রিকোয়েস্টের জন্য মানে রিকোয়েস্টটা রাখতে পারবেন, হ্যাঁ বলবেন, তখন আপনি বলবেন যে শিওর, অফকোর্স, এই ধরনের শব্দগুলো আপনারা ব্যবহার করবেন, বা ইয়েসও বলতে পারেন। কিন্তু শিওর, অফকোর্স এগুলো ব্যবহার করা হচ্ছে আরো একটু সুন্দর দেখায়। আর ধরেন আপনি কারো রিকোয়েস্টটা রাখতে পারলেন না, আপনাকে কেউ এখন বললো যে ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, বা উড ইউ মাইন্ড গিভিং গ্লাস অফ ওয়াটার। সো আপনি এখন আসলে ভাবছেন যে আপনি পারবেন না পানিটা দিতে। সো আপনি তাকে কি বলবেন? সরি, আই কান্ট। ঠিক আছে? যখন আপনারা পারবেন না তখন না বলে দিবেন, যদি কোনো কিছু না করতে পারি সেটা তো না বলতে হবে সরাসরি। সো সরি, আই কান্ট। কিন্তু আপনি যে ওই মানুষটাকে সরি বলছেন যে আমি এখন আপনার রিকোয়েস্টটা রাখতে পারছি না, সেটার জন্য আপনাকে একটা রিজন দিতে হবে। এটা হচ্ছে ভদ্রতা। কারণ আপনি কেন করতে পারছেন না সেটা যদি আপনি জানান, তাহলে সেই মানুষটার ভালো লাগবে, সে বুঝবে যে আপনি কেন তাকে তার রিকোয়েস্টটা রাখতে পারছেন না। আদারওয়াইজ সে মনে করতে পারে যে ছেলেটা তো বা মেয়েটা তো একটু পাজি, আমার কথাটা রাখলো না। কিন্তু আপনার যে কথা রাখতে না পারার পেছনে একটা কারণ আছে, সেটা তাকে জানাতে হবে। ঠিক আছে? সো কি করবেন? আপনি বলবেন যে সরি, আই কান্ট বিকজ আই এম ইন আ ক্লাস বা ইন দ্য মিডল অফ এ লেসন। আপনি এখন পড়ছেন, আপনি যদি উঠে গিয়ে আহ, পানি দেন আপনার পড়ালেখায় ডিস্টার্ব হবে, দ্যাটস ওয়াই আপনি তাকে পুরো রিজনটা জানাবেন, যেন সেই মানুষটা জানে যে আপনি কেন রিকোয়েস্টটা রাখতে পারছেন না। বুঝেছি? আর আমাকে আহনাফ লিখেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আহনাফ, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেই বাক্য দিয়ে আমরা প্রশ্ন বা যেই সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করি সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আপনার রিকোয়েস্টটার পেছনে ইন্টারোগেটিভ একটা মার্ক বা কোয়েশ্চেন মার্ক থাকলেও রিকোয়েস্ট কিন্তু একটা কোয়েশ্চেন বোঝায় না, এটা রিকোয়েস্ট। রিকোয়েস্টও তো আমরা একটু প্রশ্নের মতো করেই করি না? একজন মানুষ আপনাকে একটা কাজ করে দিতে পারবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন। ঠিক আছে? আমার মনে হয় আমি আরেকটু ওয়েট করব যে কে বলতে পারবে যে রিকোয়েস্ট, অ্যাডভাইস, তারপর হচ্ছে এই টাইপের গুলোর জন্য কোন সেন্টেন্সটা। তো আচ্ছা, যেখানে পড়াচ্ছিলাম সেখানে চলে যাই। ক্যান, কুড, উড বা উড ইউ মাইন্ড, এগুলো হবে কি রিকোয়েস্ট ওয়ার্ড। এই শব্দগুলো ব্যবহার করে আমরা রিকোয়েস্ট করব। আর কেউ যখন আমাকে রিকোয়েস্ট করবে সেটা রেসপন্ড করতে গিয়ে আমি যদি রিকোয়েস্টটা রাখতে পারি তাহলে বলবো শিওর, অফকোর্স। আর যদি না রাখতে পারি তাহলে বলবো কি সরি, আই কান্ট, এবং আমি যে পারছি না সেটার কারণটা কি সেটা বলে দিব। ওকে? আচ্ছা, আমাকে কেউ কেউ বলছেন যে ম্যাম স্ক্রিন ক্লিয়ার না। বাবা, এটা যদি হয় তাহলে হবে হচ্ছে যে ইন্টারনেট প্রবলেমের জন্য। ঠিক আছে? হয়তো আমার বাসার ওয়াইফাই স্লো হতে পারে, অথবা আপনার ইন্টারনেটেও একটু প্রবলেম হতে পারে। আমাকে একজন জানাচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স, দেখি আমি আসলে। আচ্ছা, তো যাদের কাছে স্ক্রিন ক্লিয়ার না, আমাকে আবার কয়েকজন জানিয়েছে যে ম্যাম স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওটা ইন্টারনেটের, টোটালি ইন্টারনেটের ইস্যু। কেউ কেউ ক্লিয়ার দেখছেন, কেউ কেউ ক্লিয়ার দেখছেন না। সো পরের অংশে চলে যাই। রিকোয়েস্ট কি দিয়ে করবো আমরা জানি, এখন কিছু এক্সাম্পল দেখে নিই। ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন? ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন? তো এখানে বলছে যে তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে। দেখেন, বাক্যটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। কেন? শুনেন। কারণ বাক্যটা দিয়ে রিকোয়েস্ট করা হয়েছে, এখানে জানতে চাওয়া হয়েছে, অবশ্যই জানতে চাওয়া হয়েছে, কিন্তু বাক্যটার ধরন কি? আপনি রিকোয়েস্ট করছেন আরেকজন মানুষকে যে সে আপনাকে পেন দিতে পারবে কিনা।
আপনি যদি এখন জিজ্ঞেস করতেন যে ডু ইউ হ্যাভ এ পেন, তাহলে সেটা ইন্টারগেটিভ হতো। আপনি জানতে চাচ্ছেন যে তার কাছে কলম আছে কিনা। বাট আপনি এখানে বলছেন কি ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন, তুমি কি আমাকে দয়া করে একটা কলম দিতে পারবে। আপনি এখানে চাচ্ছেন তার কাছে কলমটা। সো যখন চাচ্ছেন তখনও তো প্রশ্ন করেই চাইবেন, কিন্তু এটা তো রিকোয়েস্ট হলো, তাই না? সো দ্যাটস ওয়াই রিকোয়েস্ট সেন্টেন্সের পেছনে ইন্টারোগেশন চিহ্ন থাকবে, মানে কোয়েশ্চেন মার্ক থাকবে, কিন্তু সেটা হবে কি রিকোয়েস্ট সেন্টেন্স। তারপরটা দেখেন, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ফর ইয়োর হেল্প, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ফর ইয়োর হেল্প। তুমি কি, মাইন্ড মানে কি রাগ করা বা এরকম বোঝায়। মাইন্ড আমরা যখন উড ইউ মাইন্ড বলি যে তুমি কি রাগ করবে, সো উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য যদি আমি চাই তুমি কি রাগ করবে বা তুমি মাইন্ড করবে, এরকম জিজ্ঞেস করছে। সো এটা তাকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, এটা একটা খুবই অনুনয় বিনয় করে জানা হচ্ছে। 3 নাম্বারটা দেখেন, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে। এটা আমি টাকাটা চাচ্ছি তার কাছে, কিন্তু টাকাটা তো আমি তার কাছে ধার চাচ্ছি, সে দিতে পারবে বা না পারবে সেটা তার ব্যাপার। আরেকটা জিনিস, যেই সেন্টেন্সের আনসার করতে গিয়ে অন্য মানুষটার ইচ্ছা করতে হবে, ঠিক আছে, ইচ্ছা বা তার সামর্থ্য থাকতে হবে, এরকম সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, সেটা হবে রিকোয়েস্ট। ওকে, আপনি যখন কোনো প্রশ্ন করবেন তখন কিন্তু তার ইচ্ছা অনিচ্ছার উপর কিছু আসছে যাচ্ছে না। প্রশ্ন করলে যেটা উত্তর, ধরেন তার কাছে তার কাছে টাকা আছে কিনা, ডু ইউ হ্যাভ সাম মানি, তার কাছে টাকা আছে কিনা জিজ্ঞেস করছেন। তার কাছে থাকলে সে বলবে আছে, না থাকলে বলবে নাই, এটাতে তার ইচ্ছা অনিচ্ছার কিছু নাই। কিন্তু রিকোয়েস্ট সেন্টেন্স গুলার আনসার দেওয়ার জন্য ইচ্ছা অনিচ্ছা ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, আমাকে নাজিব জানিয়েছে মাইন্ড ইকুয়াল টু মনে করা। হ্যাঁ, অবশ্যই মাইন্ড মানে মনে করা বা কিছু মনের ভিতর আটকে থাকা, আটকে রাখা, এরকম। মাইন্ড হচ্ছে একটা ইমোশন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা বুঝেছি যে কোয়েশ্চেন মার্ক থাকলেও, এটা কোয়েশ্চেন সেন্টেন্সের মতো দেখতে মনে হলেও এটা অ্যাকচুয়ালি ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো। তারপর চলেন পরবর্তী অংশে দেখি, এটা আপনাদের বইয়ের লেসন 6 আর 7 থেকে নেয়া। এখানে বলা হচ্ছে যে মেক রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্ড টু দেম। এখানে কিছু সিচুয়েশন দেওয়া আছে, সেই সিচুয়েশন গুলোর উপর ডিপেন্ড করে আপনি একটা রিকোয়েস্ট সেন্টেন্স বানাবেন, এই যে কুড ইউ, উড ইউ, ক্যান ইউ, এগুলো দিয়ে। আর সেটার উত্তরটাও দিবেন, উত্তর হ্যাঁও হতে পারে, উত্তর নাও হতে পারে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা দেখেন, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক। তো এটার সিচুয়েশনটা কি ছিল, নিশ্চয়ই আপনি চাচ্ছেন কেউ আপনাকে তার বইটা একটু ধার দেখ। তো সে যদি চায় তাহলে কি বলবে, শিওর। আর যদি সে না দিতে পারে তাহলে বলবে কি, সরি, আই কান্ট। কেন সে পারছে না, ইটস অ্যাট হোম। আপনি যার কাছে বই চেয়েছেন তার বইটা তার বাসায়, সেজন্য আপনাকে তার বইটা দিতে পারছে না। বুঝতে পেরেছি যে আমরা কিভাবে রিকোয়েস্ট করব। তো এখানে নিচে 5টা সিচুয়েশন দেওয়া আছে, এই 5টা সিচুয়েশন দিয়ে আপনারা এখন 5টা রিকোয়েস্ট সেন্টেন্স বানাবেন, এবং এই 5টা রিকোয়েস্ট সেন্টেন্সের 5 ধরনের উত্তর বানাবেন, ঠিক আছে। আচ্ছা, আহনাফ আমাকে একটা প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নটা একটু উত্তর দিয়ে নেই। আহনাফ জিজ্ঞেস করেছে, মাই কোয়েশ্চেন, প্লিজ গিভ মি এ পেন। ম্যাম, এটা কোন সেন্টেন্স হবে? আপনি বলেন তো এটা কোন সেন্টেন্স হবে। আপনি কি তার কাছে জানতে চেয়েছেন কোনো কিছু, নাকি তার কাছে একটা জিনিস চেয়েছেন? আপনি প্লিজ বলেছেন। দেখেন, আমরা যখন রিকোয়েস্ট করি তখন কিন্তু আমরা প্লিজ বা দয়া করে শব্দগুলো ব্যবহার করি। রিকোয়েস্ট সেন্টেন্সে এরকম একটু এই যে সেন্টেন্স গুলো রিকোয়েস্ট বোঝায় বা যে ওয়ার্ড গুলা প্লিজ, উড ইউ মাইন্ড, এই ধরনের শব্দগুলো থাকবে। সো এই শব্দটা, এই বাক্যটা কখনোই ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা কি একটা রিকোয়েস্ট সেন্টেন্স, কারণ আপনি তার কাছে জানতে চেয়েছেন যে সে আপনাকে পেন দিতে পারবে কিনা। বুঝেছি আমরা।
যদি না বুঝি তাহলে আসলে কোয়েশ্চেন আনসারের সময় থাকবে, তখন আপনারা বলবেন। ওকে, সো এই 5টা দেখতেই তো পাচ্ছেন, অনেকক্ষণ ধরে স্ক্রিনে আছে। আপনারা এগুলো দিয়ে একটু রিকোয়েস্ট সেন্টেন্স বানিয়ে ফেলেন। কতক্ষণ সময় দিব? 3 মিনিট। আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটে আপনারা খাতায় লিখে ফেলতে পারেন। আমি কিন্তু আনসারগুলো একটু পরে দিয়ে দিব, তখন মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন কার কয়টা হয়েছে, অথবা আপনারা এখানে কমেন্টেও লিখে ফেলতে পারেন। তো সিচুয়েশনগুলো আমি পড়ি আর আপনারা সেই সাথে লিখতে থাকেন। 1 নম্বর সিচুয়েশনটা হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর মানে আপনি চাচ্ছেন কেউ একজন আপনার জন্য দরজাটা খুলে দিক। 2 নম্বর সিচুয়েশনটা হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো। ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো। 3 নম্বর সিচুয়েশনটা হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু আনসার আ কোশ্চেন। কি বলছে 3 নম্বরটা? ইউ ওয়ান্ট সামওয়ান টু আনসার আ কোশ্চেন। 4 নম্বর বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ আ স্টোরি। ইউ ওয়ান্ট স্টোরি। You want someone to give you their phone number. You want someone to give you their phone number. So এগুলো খুবই মানে আপনার প্রত্যেকদিনের লাইফে লাগে এরকম কিছু সিচুয়েশন, এগুলো দিয়ে আপনারা এখন একটু সেন্টেন্স বানাবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্টে অনেকেই লিখছেন, কথাবার্তা বলছেন, কিন্তু আপাতত একটু এখানে মনোযোগ দেন, ঠিক আছে? আমাকে মিথিলা কিন্তু লিখে পাঠিয়ে দিয়েছে, ক্যান ইউ ওপেন দ্য ডোর। ঠিক আছে, আপনার সেন্টেন্সটা কিন্তু হয়েছে, কারণ আপনি জানতে চাচ্ছেন যে আপনার জন্য সে দরজাটা খুলতে পারবে কিনা। ক্যান ইউ ওপেন দ্য ডোর, একদম পারফেক্টলি মানে ওকে। এটা তীর্থঙ্ক কি মিথিলাকে বলছেন যে নো? ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এইটা এটাও হয়ে গেছে। ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। হুম, আচ্ছা, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ এ পেন। তো আপনি যদি চান যে কেউ আপনাকে একটা কলম দিক, ওই সিচুয়েশনে আপনি তাকে কিভাবে প্রশ্ন করবেন ওটা লিখতে হবে, ঠিক আছে? ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ এ পেন, তো ওটার সেন্টেন্সটা কিরকম হবে? যে ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন, কুড ইউ প্লিজ গিভ মি এ পেন, উড ইউ মাইন্ড গিভিং এ পেন। ঠিক আছে, বিভিন্ন ভাবেই একটা প্রশ্ন করা যায় বা একটা রিকোয়েস্ট করা যায়। আচ্ছা, আমাদের সাথে নোমান জয়েন করেছে। নোমান, আমরা একটা কাজ করছি যেটা স্ক্রিনে দেয়া আছে, একটু ফটাফট করে শেষ করে দেবেন। ফাবিহা আজাদ, আদ্রিতা, আদ্রিতা লিখে ফেলেছে আনসার গুলো। ক্যান ইউ ওপেন দ্য ডোর, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো, ক্যান ইউ টেল আ স্টোরি, ক্যান ইউ গিভ দেয়ার, ক্যান ইউ। 5 নাম্বারটা একটু গড়বড় হয়ে গেছে, একটু আবার ট্রাই করেন, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন কাউকে রিকোয়েস্ট করবো আমরা কিন্তু প্লিজও লাগাতে পারি, তাই না? প্লিজটা দিলে একটু বেশি মানে ভদ্রতা বোঝা যায়। ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, ঠিক আছে? বা কুড ইউ ওপেন দ্য ডোর, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডোজ। আচ্ছা, আমাকে ফরিদুল আলম নিস্টার লিখেছেন, ডু ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে ডু এর জায়গায় ক্যান হবে, ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কারণ ক্যান, কুড, উড এই শব্দগুলো দিয়ে আমরা রিকোয়েস্ট করব। উইল ইউ প্লিজ আনসার এ কোয়েশ্চেন, হ্যাঁ এটাও হবে। ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু উত্তরগুলো দেখে নেই। এই যে দেখেন, ক্যান স্ল্যাশ কুড স্ল্যাশ উড, মানে যে কোনো তিনটার একটা বসাতে পারবেন, তিনটাই বসাবেন না, যে কোনো একটা বসাবেন। তো ক্যান, কুড, উড। ইউ প্লিজ ওপেন দ্য ডোর মানে আমি ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর বলতে পারি, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর বলতে পারি, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর বলতে পারি, বা উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর সেটাও বলতে পারি। তারপর দেখেন, ক্যান, কুড, উড, ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি জানাটা বন্ধ
করবে? তারপর ক্যান কুড উড ইউ মাইন্ড আনসারিং দ্য কোয়েশ্চেন। দেখেন সেম সেন্টেন্সটা কিন্তু আপনাদের গল্পের ভেতরে আছে, যখন একদম প্রথমে সীমা আর বিজুকে তমাল প্রশ্ন করছিল। আপনারা যদি গল্পটা আপনাদের সামনে থাকে তাহলে একটু মিলিয়ে দেখেন, সেম সেন্টেন্সটা আপনার গল্পেই আছে। তো গল্পে কিছু রিকোয়েস্ট সেন্টেন্স আছে বলেছিলাম আমি, এখানে আপনি একটা পেয়ে গেলেন। তো ক্যান কুড উড ইউ প্লিজ টেল মি আ স্টোরি, আমরা যে কোনো তিনটা শব্দের একটা বসাবো, তারপর বলবো যে ইউ প্লিজ টেল মি আ স্টোরি, তুমি কি আমাকে একটা গল্প শোনাবে। আর 5 নাম্বার হচ্ছে উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউর ফোন নাম্বার, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউর ফোন নাম্বার। এটা এভাবেও প্রশ্নটা করা যাবে, আর অন্য ভাবেও, মানে আরো বিভিন্ন ভাবেই করা যায়, মানে একটা সেন্টেন্স আমরা অনেক ভাবে লিখতে পারি। আচ্ছা, আমার সিচুয়েশনটা 5 নাম্বারের জন্য কি ছিল আমি এটা একটু আপনাদের আবার ক্লিয়ার করে দেই। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার, মানে আপনি চাচ্ছেন অন্য আরেকজন আপনাকে তার নাম্বারটা দেখ, ঠিক আছে। সো আপনি এখানে কি করবেন, উড ইউ প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বারও বলতে পারেন, ক্যান ইউ প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার, কুড ইউ প্লিজ গিভ মি এ ফোন নাম্বার। আবার ঠিক এভাবেও প্রশ্নটা করা যায় যে উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইয়োর ফোন নাম্বার, আমি যদি তোমার ফোন নাম্বার চাই তাহলে কি তুমি মাইন্ড করবে। সো সে যদি মাইন্ড করে তাহলে বলবে যে ইয়েস, আর যদি মাইন্ড না করে বলবে যে শিওর আই ক্যান গিভ মাই ফোন নাম্বার। বুঝতে পেরেছি। সো আমি এই সেন্টেন্সটা একটু আলাদা রেখেছি যেন আপনারা বিভিন্ন ভাবে প্রশ্ন করা শিখতে পারেন। এখন প্রথম আমরা তো প্রশ্ন মানে রিকোয়েস্ট করলাম, ঠিক আছে, রিকোয়েস্টের আনসারটা এখন কিভাবে দিব। প্রত্যেকটা রিকোয়েস্টের কিন্তু এখানে আমরা রেসপন্ড করতে পারবো, ঠিক আছে। তো ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর, এখন আমাকে যদি জিজ্ঞেস করে কেউ এই মুহূর্তে যে ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আমি বলবো যে নো আই ক্যান বিকজ আই এম কন্ডাক্টিং এ ক্লাস। এখন আমি যদি দরজা খুলি তাহলে আমাকে এখান থেকে উঠতে হবে, দরজা খুলে আওয়াজ হবে। সো আমি বলবো কি যে না আমি এখন খুলতে পারবো না কারণ আমি ক্লাস নিচ্ছি। সো নো আই ক্যান্ট বিকজ আই এম কন্ডাক্টিং এ ক্লাস। আর যদি আমি পারতাম তাহলে আমি বলতাম যে শিওর আই ক্যান। বুঝতে পেরেছি। সেম উইন্ডোজ, তারপর হচ্ছে আনসারিং দ্য কোয়েশ্চেন যেভাবে বলেছে, আগেটা যেভাবে বলেছি বাকিগুলো এভাবেই হবে। নাজিব আমাকে বলছে ম্যাম আনসার দিয়েছে। হ্যাঁ আমি দেখছিলাম, আসলে সবারগুলো তো একসাথে পড়া সম্ভব হয় না, কারণ আমাদের তো আসলে ক্লাসটা আরো অনেক বড় লম্বা আছে, আরো অনেক টপিক বাকি রয়ে গেছে। তো আমরা এখন একটু আমাদের গল্পটাতে যাব, গল্পটা দিকে মিলিয়ে নিব। নিজে দেখেন উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন্স, দেখেছেন এটা একটা রিকোয়েস্ট কিন্তু। সো শিবা কি বলেছে শিওর নো প্রবলেম ইটস মাই প্লেজার, দেখেছেন সে বলতে পারবে কিন্তু কত সুন্দর করে পুরোটা সেন্টেন্স বললো। তারপর দেখেন কুড ইউ টেল মি ইয়োর নেম অ্যান্ড হুইচ ক্লাস ইউ আর ইন, এটাও কিন্তু একটা রিকোয়েস্ট করেছে, তুমি কি তোমার নাম বলতে পারো আর কোন ক্লাসে পড়ো। এইটাও রিকোয়েস্ট, এটাও রিকোয়েস্ট, দেখেছেন। তারপর এখানে আরো এই যে আরো রিকোয়েস্ট আছে, যে দেখেন ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন্স, সে তমাল বিজুকে কি বলছিল যে আমি কি তোমাকে সেম প্রশ্নটা করতে পারি, একই প্রশ্নগুলো করতে পারি। তারপর দেখেন হোয়াট অ্যাবাউট রিডিং, এইটা কিন্তু কি রিকোয়েস্ট না, এটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে। বুঝতে হবে যে এইটা প্রশ্ন করেছে, এটা রিকোয়েস্ট করেনি। আমরা প্রশ্ন আর রিকোয়েস্টের মধ্যে গোলমাল পাকাবো না, দুইটা দেখতে একই রকম মনে হলেও দুইটা কিন্তু আসলে একরকম না, বাক্যের ধরনে পার্থক্য আছে, ঠিক আছে। সো এতটুকু আপনারা বুঝেছেন আই হোপ। আমাকে একটু জানাবেন প্লিজ ক্যান ইউ ওপেন দ্য ডোর। হ্যাঁ এটা হবে আহনাফ, প্লিজ ক্যান ইউ ওপেন দ্য ডোর, আপনি আগে প্লিজ বলছেন, কোনো সমস্যা নেই, হবে। তবে প্লিজ এর পরে একটা কমা দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা নাজিব জানাচ্ছে নাজিবের নেট প্রবলেম করছে, কোনো সমস্যা নেই নাজিব, আমাদের এই ক্লাসটা রেকর্ড হয়ে থেকে যাবে, ঠিক আছে। আপনি যদি মিস করে যান কোনো কিছু তাহলে পরবর্তীতে আবার ক্লাসটা দেখতে পাবেন। ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন ওকে বলে।
আদারওয়াইজ আমি এখনই এই পার্টটা শেষ করে সামনে একটু সাউন্ড প্র্যাকটিস আছে আপনাদের এই চ্যাপ্টারটাতে, আমরা সেটা প্র্যাকটিস করব সবাই একসাথে। মজা হবে না? ফনিক্স এর ক্লাস করেছিলাম একদিন, মনে আছে? সো আজকে আবারও আপনাদের চ্যাপ্টারে একটু করে ফনিক্স আছে, সেটা পড়ে ফেলবো। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে বলে দেন। আচ্ছা, আমাকে আদ্রিতা জানিয়েছে বুঝেছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আগাই সামনের দিকে। এখন দেখেন এই যে ছবিটা দেখছেন এবং এই পাশে যে একটা রাইমের মতো আছে, এটা আপনারা আপনাদের বইয়ে পেয়েছেন তো, তাই না? তো ওই জিনিসটা আমরা এনেছি আজকে সাউন্ড প্র্যাকটিস করব, মানে ফনিক্স প্র্যাকটিস করব। আমরা ফনিক্স শিখেছিলাম যে প্রত্যেকটা লেটার আলাদাভাবে সাউন্ড করে যখন আমরা এটা দিয়ে কোনো ওয়ার্ড মেক করি। যেমন এ কে আমরা কি বলি? এ। কিন্তু এ যখন সেন্টেন্সের মাঝখানে গিয়ে বসে সেটা একটু ডিফারেন্ট ভাবে উচ্চারিত হয়। সি কে আমরা সি বলি, বি কে আমরা কি বলি? বি বলি। কিন্তু সি আর বি কি ওয়ার্ডে সেম ভাবে আওয়াজ হয় না। যেমন বি কি, বি দিয়ে কি হয়? বল, তাই না? বি দিয়ে বুক। তো আমরা যখন বি দিয়ে বল আর বুক বলছি তখন কি বি উচ্চারণ করছি? বি উচ্চারণ করছি কি? বিক বলছি কি? না। বিল বলছি কি? না। বল বলছি, বুক বলছি। তার মানে যখন ওয়ার্ডের মধ্যে যায় ওগুলো একটু চেঞ্জ হয়ে যায়। ওটাকে কি বলে? ফনিক সাউন্ড। আমরা আগেও শিখেছি এবং এগুলো আপনারা আপনাদের সাউন্ড প্র্যাকটিস গুলো 3-4 থেকে আপনারা শিখে আসছেন। তো আজকে যেই মানে ফনিক সাউন্ডটা শিখবো যেই লেটারের, সেটা হচ্ছে টি। ওকে, এখন টি বিভিন্ন ভাবে উচ্চারণ হয় তার বাক্যে ব্যবহার অনুযায়ী। আমরা যখন কি বলি? ট্রি, টিতে ট্রি হয় না? আমরা যখন ট্রি বলি তখন আমরা কিভাবে টিটা উচ্চারণ করি? ট্রি, মানে আমরা ট উচ্চারণ করছি, ট না, ট্রি। টি এর উচ্চারণটা কি হয়? ঠ। টি এর ফনিক সাউন্ডটা কি হয়? ঠ। বাংলা ঠ আকার এবং বিসর্গ, বিসর্গটা কেন হয়? এটা বাতাস বের হয়, আমরা যখন বলি একটা ধাক্কা লাগে সেই জন্য এটা বিসর্গ দিয়ে বোঝানো হয়। বিসর্গের কাজটাই হচ্ছে যখন কোনো সাউন্ড একটু ধাক্কা দিয়ে আমরা ইউজ করি, বাতাস দিয়ে ইউজ করি, তখন সেটা বিসর্গ দিয়ে বোঝায়। যেমন দুঃখ, তাই না? তো দুঃখ বানানটা কি? দ রসুক আর বিসর্গ খ, তাহলে হয় কি? দুঃখ, আমরা যদি ইউজুয়ালি পড়তে যাই। কিন্তু মাঝখানে বিসর্গ থাকাতে কি হয়ে গেছে? দুঃখ। বুঝতে পেরেছি আমরা? তেমনি টি এর ফনিক সাউন্ডটা কি? টা, মানে ট্রি। আমরা যখন 1 2 2 কিভাবে বলছি? টি। তারপর ট্রি, এই যে আমরা আমরা বলি বাংলাদেশে আমরা বলি ট্রি, কিন্তু এটা আসলে হয় উচ্চারণটা ট্রি। ওকে, সো আমরা যখন ট্রি বলছি তখন সেটার উচ্চারণটা হচ্ছে ঠ, ঠ এর মতো। কিন্তু দেখেন টি দিয়েই কিন্তু থিঙ্ক, টি দিয়েই কিন্তু থ্রি, তাই না? টি দিয়েই হয় 30। তো তখন কি আমি ঠ ইউজ করছি? আমি কি 30 বলছি? আমি কি থ্রি বলছি? বলতেই তো পারছি না, তাই না? আমরা কি বলি? 3, 30, থিঙ্ক, থট। দেখেন এই ক্ষেত্রে আমার টিটা উচ্চারণ হচ্ছে থ, থ, বাংলা থ এর মতো। সো বাংলা থ এর মতো যখন আমরা বলি তখন কি হয় খেয়াল করতে হবে, টি এর পাশে একটা এইচ থাকে। টি এর পাশে কি থাকে? এইচ। ওকে, আপনারা যদি একটু ক্লাসে মনোযোগ দেন, আই উইল বি সো হ্যাপি। আপনারা আমার সাথে উচ্চারণ করবেন যে পারছেন কিনা। ওকে, সো একটু ক্লাসে চলে আসি সবাই, কমেন্ট বক্সে গল্প না করে। কমেন্ট বক্সে আপনারা একজন একজনের সাথে ইন্টারাকশন করছেন, অনেক ভালো কথা, কিন্তু ক্লাসের মাঝখানে যদি ইন্টারাকশন করেন তাহলে কিন্তু ক্লাস মিস হয়ে যাবে, তাই না? সো আমরা চাই না যে এতক্ষণ বসে ক্লাস করছি সেটা কোনো কিছু মিস হয়ে যাক। ওকে, এখানে দেখেন কি বলছে? টা। যখন শুধু টি থাকবে তখন সেটার সাউন্ডটা হবে টা, আর যখন টি এর পাশে এইচ থাকবে তখন সেটা হবে থা। কি? থা। বাংলা থ এর মতো। যেমন 3, 33, 30, থিঙ্ক, থট, থার্স্টি। দেখেন যতগুলো শব্দে টি এর পাশে এইচ আছে
ততগুলো শব্দ কি হচ্ছে, আপনার থ এর মতো উচ্চারণ হচ্ছে। বুঝেছি? সো আমরা আবার একবার বলি, টি ঠা, টি ঠা, টিএইচ থা, টিএইচ থা। মনে থাকবে যে শুধু টি থাকলে সেটা হবে ঠা, আর টি এর পাশে এইচ থাকলে সেটা হবে থা। ওকে, সো এখন একটু আমরা সাউন্ড প্র্যাকটিস করলাম, ক্লাসের সামনে চলে এই যে এতটুকু যে পড়েছেন সেটা নিয়ে, তাহলে আমাকে একটু জানাবেন যে আসলে কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, সো একটু আমাকে কোনো কোয়েশ্চেন আছে কিনা জানান। তীর্থঙ্ক, আপনি নট অনলি ইউ কাকে বলছেন? আমার আমার মনে হয় কমেন্ট বক্সে আপনারা যদি ক্লাস রিলেটেড কথাগুলো বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়, অ্যাজ আমি ক্লাস নিচ্ছি এবং আপনাদের কমেন্ট গুলো পড়ছি। এখানে যদি অনেক অনেক ধরনের কমেন্ট থাকে তখন আমি বুঝতে পারি না যে আমার জন্য কোন কমেন্টটা। ঠিক আছে, সো আই থিঙ্ক মানে আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করতেই পারি, যেহেতু আমরা আজকে রিকোয়েস্ট শিখছি, যে আপনারা যেন একটু কমেন্ট গুলো আমার জন্য রাখেন। ঠিক আছে, আচ্ছা। আমাকে আদ্রিতা, মিথিলা, আহনাফ সবাই জানিয়েছেন যে কোনো প্রশ্ন নেই। ওকে, সো আমরা সামনে চলে যাব। এখন কুইজ আছে সামনে অবশ্যই। ওকে, সো আমরা এখন কুইজটাতে একটু চলে যাই। দেখেন, এখানে আমি তিনটা সিচুয়েশন দিয়েছি, তিনটা সিচুয়েশন দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট মেক করতে হবে। শুধু রিকোয়েস্ট করবেন, আপনাকে উত্তর দিতে হবে না। ওকে, উত্তরটা আমরা এমনি এমনি প্র্যাকটিস করব। আপাতত তিনটা রিকোয়েস্ট আমাকে 1 2 3 দিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠান। ঠিক আছে, আর কোনো কথা না, শুধু কমেন্ট বক্সে রিকোয়েস্ট গুলো লিখে পাঠান যেন আমি পড়তে পারি কে কে আমাকে আনসার দিচ্ছে এবং কে কে আজকে ক্লাসটা বুঝেছে। আমি সিচুয়েশন গুলো আপনাকে পড়ে দিচ্ছি। প্রথম সিচুয়েশনটা হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু প্লে উইথ ইউ। ইউ ওয়ান্ট সামওয়ান টু প্লে উইথ ইউ। 2 নম্বর সিচুয়েশনটা হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ভিজিট ইউর হোম। ইউ ওয়ান্ট সামওয়ান টু ভিজিট ইউর হোম। 3 নম্বর হচ্ছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ। তো এই শব্দ মানে এই সিচুয়েশন গুলো আমাদের সাথে প্রত্যেক দিনই ঘটে প্রায়। সো আমরা এখন একটু এটা প্রশ্ন রিকোয়েস্ট গুলো লিখে ম্যাডামকে দেখাবো। আমি ওয়েট করছি আপনাদের জন্য। সময় 2 মিনিট, তিনটার জন্য 2 মিনিট সময় অনেক বেশি। হুম, will you play with me? হুম, ঠিক আছে। would you like to study with me? সিচুয়েশনে স্টাডি নেই, বাট আপনি একটা রিকোয়েস্ট সেন্টেন্স করেছেন এবং সেটা কারেক্ট হয়েছে। মিথিলা লিখেছে উইল ইউ প্লে উইথ মি, আর পরে লিখেছে উইল ইউ ভিজিট মাই হোম। তীর্থঙ্ক, উড ইউ লাইক টু ভিজিট মি? হ্যাঁ, উড ইউ লাইক টু ভিজিট মি বললেও হবে, বা উড ইউ লাইক টু ভিজিট মাই হোম সেটাও হবে। ঠিক আছে, উইল ইউ হেল্প মি, ক্যান ইউ প্লে উইথ মি, ক্যান আই ভিজিট ইউর হোম। আদ্রিতা, দুইটাই ঠিক আছে। তীর্থঙ্ক 3 নম্বরের উত্তর দিয়েছে ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ মিথিলা, আমি দেখতে পেয়েছি আপনি সবগুলো উত্তর লিখেছেন। ফরিদুল আলম, এই সিচুয়েশনটা কিন্তু দেয়া নেই। সো আমি আশা করব আমি যেই কুইজটা দিয়েছি সেটা নিয়েই যদি আপনারা কোয়েশ্চেন করেন, উত্তরটা দেন, দ্যাট উড বি বেস্ট
কারণ হচ্ছে এখানে অ্যাসেস করাটা আমার জন্য ইজি হবে যে আপনি ওই সেন্টেন্সটা দিয়েই কোয়েশ্চেন করতে পারলেন কিনা বা ওই সেন্টেন্সটার আনসার দিতে পারলেন কিনা। ঠিক আছে? Can you play with me? Rumana Parvin, can you play with me? Would you like to visit my home? Could you help me? Thank you so much যারা আনসার দিয়েছেন এবং কারেক্ট আনসার দিয়েছেন। সো যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন আমি খুবই প্লিজড তাদের উপর, দেখাই যাচ্ছে তাদের আনসার গুলো যে আপনারা খুব সুন্দর করে কারেক্ট আনসার দিয়ে দিচ্ছেন। এবং যেহেতু আপনারা অনেকদিন ধরে আমার ক্লাস করছেন, আপনারা জানেন যে আমি কিভাবে আনসার গুলো আপনাদের কাছ থেকে চাই এবং কিভাবে পছন্দ করি। এবং আই এম সো হ্যাপি যে আপনারা আমার মানে আমার দিকটা চিন্তা করে সুন্দর করে আনসার লিখে দিচ্ছেন, কারণ আপনারা জানেন যে আমি কারেক্ট আনসার দিলে ম্যাম খুব খুশি হবে, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ যারা আনসার দিচ্ছেন, এবং কংগ্রেচুলেশনস যে আপনাদের শেখা হয়ে গেছে যে কিভাবে একটা রিকোয়েস্ট করতে হবে। সো এখন আমরা কোনো রিকোয়েস্ট করতে গেলে খুব সহজেই পারবো, তাই না? মাকে যদি আমরা খাবার দিতে বলি, আমরা মাকে এখন খুব রিকোয়েস্টের সুরে বলবো যে মম, ক্যান ইউ প্লিজ গিভ মি ডিনার, ক্যান ইউ প্লিজ সার্ভ মি ডিনার। কারণ মা অনেক কষ্ট করে আমাদের জন্য কাজ করে না, তো মার সাথে তো একটু রিকোয়েস্ট করে কথা বলাই যায়, তাই না? ওটাতে মার অনেক ভালো লাগে। আহনাফ আমাকে বলছে যে মিস আমার আনসার গুলো হয়েছে। হ্যাঁ আহনাফ, যদি হয়ে থাকে, আচ্ছা হ্যাঁ আহনাফ আপনার সবগুলো আনসার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আহনাফ। ওকে, তো আমি অনেকের আনসার পেয়ে গেছি, সবার আনসার খুবই কারেক্ট হয়েছে যারা আমার এই 3টা প্রশ্নের আনসার দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ। খুবই সহজ রিকোয়েস্ট করা এবং রিকোয়েস্টের আনসার দেওয়া। এখন আমি বলেছিলাম ক্লাসের আগে যে আজকে জেন্ডার সম্পর্কে জানবো। জেন্ডার কি আমরা হয়তো অনেকেই আগে ক্লাসে পড়েছি, অনেকে পড়িনি, আবার অনেকে পড়লেও ভুলে গেছি আসলে ডিটেলস কি। তো জেন্ডার কি আমরা আগে একটু সেটা জানি। জেন্ডার এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি, এই যে একটা ছেলে একটা মেয়ে এরকম এরকম মাথা দুলাচ্ছে, ঘুরছে, নড়ছে। সো এই ছবিটা থেকে আমরা জেন্ডারের একটা ধারণা পেয়ে থাকি। তাহলে জেন্ডার আসলে কি বোঝায় সেটা আগে একটু ডেফিনেশনটা পড়ি, তারপর আমরা ছবিটার সাথে মিলিয়ে দেখবো যে হচ্ছে কিনা। দেখেন, জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ, অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ, ক্লিব নাকি উভয় লিঙ্গ। নাউন তো আমরা জানি কোনগুলো, যেগুলো দিয়ে কোনো প্রাণী, কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, মানে ব্যক্তিটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। আর আরেকটা জিনিস কি, নাউন মানে কোনো কিছুর নাম, নাউন মানে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে সেই নামের পরিবর্তে যা বসে। যেমন যদি সে মেয়ে হয়, মেয়েদের পরিবর্তে আমরা কি বসি, ধরেন রুমানা ইজ এ গুড গার্ল, তো রুমানার পরিবর্তে আমরা কি বসাবো, শি। এই যে শিটা হচ্ছে যে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে আমরা পরবর্তীতে যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। সো জেন্ডার হচ্ছে এই নাউন বা প্রোনাউনটা আসলে ছেলে, মেয়ে নাকি কোনো বস্তু নাকি উভয় বোঝাচ্ছে, ছেলে মেয়ে উভয় বোঝাচ্ছে, সেটা মানে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো সে কোন প্রজাতির। ঠিক আছে, সেটা হচ্ছে জেন্ডার। বুঝতে পেরেছি আমরা মেল ফিমেল যেটা দিয়ে বোঝাবো, বা সেটা কি মেল ফিমেল দুইটাকেই ইন্ডিকেট করছে কিনা সেটা বোঝাবো। এখন ডিটেলস তো আমরা পরে জানবই, টাইপস কি সেটা আগে জানি। তো জেন্ডার সাধারণত 4 ধরনের হয়। ওকে, জেন্ডার সাধারণত 4 ধরনের হয়। প্রথমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মেসকুলিন জেন্ডার, মানে পুংলিঙ্গ বা যেই জেন্ডার দিয়ে পুরুষ বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে মেসকুলিন জেন্ডার। 2 নম্বর হচ্ছে ফেমিনিন জেন্ডার, যেটা দিয়ে নারীদের বোঝানো হয়, মেয়ে বা মহিলাদের বোঝানো হয়, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। 3 নম্বর হচ্ছে নিউট্রাল জেন্ডার, মানে ক্লিবলিঙ্গ, যেটা দিয়ে আসলে কোনো বস্তুকে বোঝানো হয়। কমন জেন্ডার
হচ্ছে উভয় লিঙ্গ, মানে নারী পুরুষ উভয়টাকেই বোঝাবে, সেটা হচ্ছে কমন জেন্ডার। ওকে, আমি আবারও বলবো যে আপনারা যদি ক্লাসে মনোযোগ দেন আই উড বি হ্যাপি, কারণ হচ্ছে আদারওয়াইজ যারা আসলে কমেন্টে তাদের আনসার লিখছে, যারা কমেন্টে তাদের ক্লাস সম্পর্কে কমেন্ট করছে, আমি সেগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমার কারো যদি প্রশ্ন থাকে, কারো যদি কোনো কোয়েরি থাকে, বুঝতে না পারে, সেগুলো কিন্তু স্কিপ করে যাবে, তখন আপনার জন্য আরেকটা মানুষের ক্ষতি হয়ে যাবে। আপনি কি চান আপনার জন্য আরেকটা মানুষের ক্ষতি হোক? তাই না? সো আমরা একটু পড়ালেখায় চলে যাই এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করি, ঠিক আছে? দেখেন, মেসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, নিউট্রাল অ্যান্ড কমন জেন্ডার, চারটাই হচ্ছে এখানে আমরা একদম উদাহরণ সহ ডেফিনেশন নিয়ে এসেছি। এখন একটু পড়ে ফেলি যে ডেফিনেশনটা কি বলছে। মেসকুলিন জেন্ডার বলছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থা বোঝায় তাকে মেসকুলিন জেন্ডার বলে। বলেইছিলাম যে যেটা দিয়ে পুরুষ বোঝায় সেটাকে মেসকুলিন জেন্ডার বলে, যেমন ম্যান, বয়, ব্রাদার, বুল, হি, ডগ, কক। তো দেখেন, ম্যান মানে কি? ম্যান মানে কাকে বোঝায়? পুরুষ মানুষকে বোঝায়। বয় মানে বালক, ছেলেদেরকে বোঝাচ্ছে। ব্রাদার মানে, ব্রাদার মানে কি বোঝাচ্ছে? ভাই। বুল মানে গরুর যে পুরুষ লিঙ্গ সেটাকে বোঝাচ্ছে। হি আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি। তেমনি দেখেন, পরবর্তীতে আবার ফেমিনিন জেন্ডারে যায়, যে নাউন দ্বারা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। ঠিক আছে, যে নাউন দ্বারা কোনো প্রাণীর মহিলা বা নারী বোঝাবে সেটাকেই বলবো কি? ফেমিনিন জেন্ডার। তো ফেমিনিন জেন্ডার কি? ওমেন, কাউ, সিস্টার, গার্ল, শি, বিচ, হেন, এগুলো হচ্ছে উপরে যেই মেসকুলিন জেন্ডার গুলো আছে সবগুলোর ফেমিনিন জেন্ডার গুলাই কিন্তু নিচে দেওয়া আছে। ম্যানের ফেমিনিন কি হয়? ম্যান পুরুষ, ওমেন মহিলা না? তারপর বয়, বয়েরটা এখানে আসলে আসেনি। বয়ের ইয়ে কি আমরা জানি? গার্ল, এই যে এখানে এসেছে, একদম সরাসরি এখানে আসেনি, কিন্তু এই যে দেখেন বয়েরটা কিন্তু কি হয়? ফেমিনিনটা গার্ল হয়। হি এর ফেমিনিন হয় শি, দেখছেন? ডগ এর ফেমিনিন হয় বিচ, ডগ বলতে আমরা পুরুষ কুকুরকে বোঝায়, আর বিচ বলতে মহিলা কুকুরকে বোঝায়। ঠিক আছে, সো আমরা ফেমিনিন জেন্ডার আর মেসকুলিন জেন্ডার বুঝলাম। এবার নিউট্রাল অ্যান্ড কমন জেন্ডার একটু দেখি। যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না তাকে নিউট্রাল জেন্ডার বলে। যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না তাকে নিউট্রাল জেন্ডার বলে। দেখেন, এখানে বস্তুকে বোঝাবে, কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে মূলত নিউট্রাল জেন্ডার। যেমন বুক, বুকের কি কোনো ফেমিনিন আর মেসকুলিন হয়? বইয়ের কি কোনো ছেলে মেয়ে আছে? না। পেন, পেনের কি কোনো ছেলে মেয়ে আছে? তীর্থঙ্ক বলছে ইজেন্ট বিচ ইজ এ ব্যাড ওয়ার্ড। তীর্থঙ্ক, আপনি যদি ডগ, ডগ বা বিচ এটা গালি হিসেবে ব্যবহার করেন অবশ্যই ব্যাড ওয়ার্ড, বাট ডগ তো একটা প্রাণী, তাই না? ডগের ফেমিনিন হচ্ছে বিচ, সো এটা কিভাবে একটা খারাপ ওয়ার্ড হলো? ডগের ফেমিনিনটা হচ্ছে বিচ, ঠিক আছে? বাট যে কোনো শব্দ গালি হিসেবে যদি আপনি ইউজ করেন অবশ্যই সেটা খারাপ ওয়ার্ড, সেটা বলা যাবে না, তাই না? আমরা কাউকে গালি দিব না, গালি দেওয়া খুবই বাজে কাজ। ওকে, এখন দেখেন কমন জেন্ডার, যেই নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে অবস্থাকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি কমন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। আমাকে কি একটু মিথিলা বলতে পারবেন যে কমন জেন্ডার কোনগুলো? বাংলায় কিছু ওয়ার্ডের উদাহরণ আমাকে দিতে পারেন, বা ইংরেজিতে কিছু ওয়ার্ডের উদাহরণ আমাকে একটু দিতে পারেন। আমি মিথিলার কাছ থেকে কিছু আনসার এক্সপেক্ট করছি।
ঠিক আছে, দেখেন আহনাফ, তীর্থঙ্ক, আপনারা যারা আমার আনসার দিচ্ছেন, আপনারা কি একটু আনসার দিবেন যে কমন জেন্ডার বলতে আমরা কোনগুলা বুঝবো? একটু বাংলায় লিখে আমাকে আনসার দিতে পারেন। আমি একটু চেক করতে চাচ্ছি আপনারা আজকে আসলে ক্লাসটা বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, আমাকে হাসিব জানিয়েছে টিচার বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ হাসিব, আপনি ক্লাস মনোযোগ দিয়ে করছেন এবং বুঝে গেছেন। আহ, নিবিড়, আপনিও কি বুঝেছেন কমন জেন্ডার কাকে বলে? তীর্থক বলছে এক ক্যাট। ক্যাট, হুম, হবে কমন জেন্ডার। আপনি যদি ক্যাট দিয়ে শুধু কম ইয়ে বুঝান অবশ্যই হবে। বেবি, এনিমি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মিথিলা, আপনি সুন্দর করে আনসার দিয়ে দিয়েছেন। বেবি মানে শিশু, শিশু কিন্তু ছেলে মেয়ে দুটাকেই বোঝায়। এনিমি, এনিমি মানে হচ্ছে শত্রু। শত্রু বলতে আমরা কি শুধু মেয়ে বা ছেলেকে বোঝাই? না, দুইটাকেই বোঝাই। সো আমরা কি বুঝলাম? মেসকুলিন মানে ছেলে বোঝাবো বা পুরুষ বোঝাবো, ফেমিনিন মানে শুধু নাউনের মহিলাদেরকে বোঝাবো, মেয়েদেরকে বোঝাবো। নিউট্রাল মানে আহ, এটা কি স্ত্রী বা পুরুষ কোনো অবস্থা না। আর কমন মানে হচ্ছে স্ত্রী পুরুষ দুইটাই হতে পারে। যেমন টিচার, টিচার কিন্তু একটা কমন জেন্ডার, কারণ টিচার দিয়ে ছেলে টিচারকে যেমন বোঝানো হয় মেয়ে টিচারকেও বোঝানো হয়। এবার ফটাফট করে আমরা জেন্ডার পরিবর্তনের রুলস গুলো দেখে ফেলি, একটু মনোযোগ দিবেন। এবং এই ওয়ার্ড গুলো আপনারা দরকার হয় স্ক্রিনশট নিতে পারেন, এবং এই যে ক্লাসটা তো রেকর্ডেড থেকেই যাবে, আপনারা বারবার দেখতে পারবেন। এখন দেখেন রুল 1, কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হয়। বুঝতে পেরেছেন যে আমরা গত ক্লাসে শিখেছিলাম না যে কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, সিঙ্গুলার করতে হয়, যে মেসকুলিন থেকে ফেমিনিন মানে পুরুষবাচক থেকে মহিলাবাচকে কিভাবে নিব। তো কিছু নাউন আছে যেগুলোর আসলে পুরোপুরি ভিন্ন শব্দ ব্যবহার করতে হয় আপনার এই জেন্ডারটা পরিবর্তন করতে। যেমন ফাদার, ফাদারের পরিবর্তে মাদার একটা ভিন্ন শব্দ না? মিথিলা আমাকে জিজ্ঞেস করছে ফ্রেন্ড কি একটা কমন জেন্ডার? মিথিলা, আস্ক ইয়োর সেলফ, আমি দেখি আপনি বলতে পারেন কিনা। আপনি বলেন যে ফ্রেন্ড একটা কমন জেন্ডার কিনা। মেসকুলিন জেন্ডার দেখেন ব্রাদার, ব্রাদারের ঠিক মানে বিপরীত, মানে মহিলা বোঝানোর জন্য আমরা সিস্টার ব্যবহার করছি। এটাকে কিন্তু এই শব্দটাকে ডিফারেন্ট একটা শব্দ দিয়ে আমরা ফেমিনিন করছি। যেমন হাজবেন্ড, ওয়াইফ, কিং, কুইন, ফক্স, ভিক্সেন। ফক্স মানে হচ্ছে শেয়াল, যে শেয়ালটা পুরুষ, আর ভিক্সেন হচ্ছে শেয়ালের মধ্যে যে শেয়ালটা মহিলা। ডগ, আর ডগের ফেমিনিন হচ্ছে বিচ। মেল, ফিমেল, আঙ্কেল, আন্টি, উইজার্ড, উইচ, বুল, কাউ, লর্ড, লেডি, স্যার, ম্যাডাম, টেইলর, সেমিস্ট্রেস, পাপা, মামা। দেখেন পুরোপুরি ডিফারেন্ট শব্দ। এখানে কিন্তু আমি আগের শব্দটাকে কোনোভাবে চেঞ্জ করিনি, নতুন একটা শব্দ বসিয়েছি। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এই শব্দগুলোর ফেমিনিন একদম আলাদা শব্দ হবে। না মনে রাখলে কিন্তু আমরা বাক্যের মাঝখানে পুরুষবাচকের সাথে মহিলাবাচক শব্দ লাগিয়ে দিব। একজন পুরুষের কথা বলছি, সেখানে আমরা একটা মহিলাবাচক শব্দ লাগিয়ে দিব যদি আমরা না জানি। আচ্ছা, তারপর রুল নাম্বার 2 দেখি, কতগুলো নাউনের শেষে ইএসএস যুক্ত করে ফেমিনিন জেন্ডার করতে হয়। কতগুলো নাউন আছে যেগুলোর শেষে আমরা যদি ইএসএস অ্যাড করি তাহলেই হচ্ছে সেটা মেসকুলিন থেকে ফেমিনিনে চলে যায়। শব্দগুলো আমরা মনে রাখতে হবে। যেমন অথর, অথরেস, ব্যারন, ব্যারনেস, দেখছেন? কাউন্ট, কাউন্টেস, হেয়ার, হেয়ারেস। তো শব্দগুলো একটু ভালোভাবে দেখেন, অথর, ব্যারন, কাউন্ট, হেয়ার, পিয়ার, প্রফেট, স্টুয়ার্ড, ম্যানেজার, গড, প্রিস্ট, হোস্ট, জিউ, লায়ন, পোয়েট। একটু মাথায় রাখতে হবে শব্দগুলো, তাহলে হচ্ছে যখন আমরা কুইজে যাব তখনও কিন্তু এগুলাই থাকবে। সো আমি আগে থেকে আপনাদের একটা হিন্ট দিয়ে দিলাম। আচ্ছা, আহনাফ আমাকে জিজ্ঞেস করছে ম্যাম সিটিজেন কিভাবে কমন জেন্ডার? ওকে, বলছি আমি ম্যাম। সিটিজেন অর্থ হচ্ছে নাগরিক। ওকে,
সিটিজেনের বাংলা অর্থ হচ্ছে নাগরিক। এখন নাগরিক কি শুধু পুরুষরা হয় নাকি মহিলারাও হয়? যেমন একটা পুরুষ মানুষ যেমন দেশের নাগরিক, আমি একটা মহিলা, আমিও তো একটা দেশের নাগরিক, তাই না? সো নাগরিক দিয়ে তো আপনি আলাদা করে পুরুষ বা মহিলা বোঝাতে পারবেন না, তাই না? সো সেই জন্য সিটিজেন হচ্ছে একটা কমন জেন্ডার। খুবই ভালো কোয়েশ্চেন আহনাফ, এবং থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন করেছেন এবং খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। তো আমরা রুল 2 যেগুলা জানলাম যে কিছু নাউন আছে যেগুলা শেষে ইএসএস যুক্ত করে আমরা ফেমিনিন করতে পারি, সেই শব্দগুলো আবার একবার পড়ে শুধু মেসকুলিন শব্দটা পড়বো, যেহেতু এগুলা শেষে শুধু ইএসএস যোগ করে আমি ফেমিনিন করতে পারবো। ওকে, অথর, ব্যারন, কাউন্ট, হেয়ার, পিয়ার, প্রফেট, স্টুয়ার্ড, ম্যানেজার, গড, প্রিস্ট, হোস্ট, জিউ, লায়ন, পোয়েট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ হাসিব। আমার পড়ানো ভালো লাগছে সেজন্য, এবং ভালো লাগার সাথে সাথে আই হোপ যে আপনারা বুঝতেও পারছেন। ওকে, পরের অংশে চলে যাই এবার তাহলে। দেখেন রুল নাম্বার 3 কি বলছে, কতগুলো মেসকুলিন নাউনের শেষে ভাওয়েল তুলে দেওয়ার পর উহাদের শেষে মানে তাদের শেষে ইএসএস যোগ করে ফেমিনিন করতে হয়। কতগুলো নাউন আছে যাদের শেষে যে ভাওয়েলটা থাকে, ঠিক আছে, শেষের ভাওয়েলটা আমরা উঠিয়ে দিব এবং তার বদলে ইএসএস ব্যবহার করব। বুঝতে পেরেছি? দেখেন এখানে দেখেন যে অ্যাক্টর, কন্ডাক্টর, হান্টার, ইনস্ট্রাক্টর, সংস্টার, ট্রেটর, বেনিফ্যাক্টর, টাইগার, ডিরেক্টর, সবগুলোর শেষে কিন্তু একটা করে ভাওয়াল আছে। এই যে আর এর আগে ওটা হচ্ছে ভাওয়াল, এখানে ওটা ভাওয়াল, এখানে ই ভাওয়াল, এখানে ও ভাওয়াল, তারপর এখানে ই ভাওয়াল, ওখানে ও, ও, ই, ই, মানে আমরা এখানে ভাওয়ালস পাচ্ছি। এবার আমরা কি করব, এই ভাওয়ালস গুলো উঠিয়ে দিয়ে শুধু ভাওয়ালসটা উঠাবো, বাকি সব থাকবে। ঠিক আছে, তারপরে শেষে ইএসএস যুক্ত করে দিব, তাহলে হয়ে যাবে কি মেসকুলিন থেকে ফেমিনিন। যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, দেখেন এখানে এ সি টি, ওটা উঠে গেছে, আরটা কিন্তু ঠিকই আছে, তারপর ইএসএস। তো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, কন্ডাক্টর, কন্ডাক্টর্স, হান্টার, হান্ট্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর্স। তো এভাবেই সংস্টার, সংস্ট্রেস, দেখেন ইটা উঠে গেছে, ট্রেটর, ট্রেট, এখানে আসলে এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, এটা ওটা উঠে গিয়ে আমার এটা এখানে দুইটা একই চলে এসেছে। তো ট্রেটরের পরিবর্তে কি হবে, ওটা উঠে যাবে আর ইএসএস হবে। ঠিক আছে, বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্ট্রেস, টাইগার, ট্রাইগ্রেস, ডিরেক্টর, ডিরেক্ট্রেস। ঠিক আছে, বুঝেছি যে কিভাবে হবে, শুধু ভাওয়েলটা উঠে গিয়ে ইএসএস যুক্ত হয়ে যাবে, তাহলেই ইজি ফেমিনিন আর মেসকুলিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর রুল 4 এ দেখি, কিছু কিছু মেসকুলিন নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ভাবে ইএসএস যুক্ত হয়। আমরা এখন কি দেখলাম, যে ভাওয়েলটা উঠে গিয়ে ইএসএস বসাবো। এর আগের রুলটা দেখেছি যে শেষে শুধুমাত্রই এমনিতেই আমরা ইএসএস বসিয়ে দিব, কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে যে একটু ডিফারেন্ট ভাবে ইএসএস যুক্ত হবে। দেখেন এখানে প্রথমটা শব্দ হচ্ছে অ্যাবোট, অ্যাবোট, আর এখানে বসেছে কি অ্যাবেস, দেখেন ও আর টি দুইটাই উঠে গেছে, তো উঠে গিয়ে ইএসএস যুক্ত হয়েছে। তো যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে মাথার মধ্যে এই শব্দগুলো ঢুকিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ তো মনে থাকবে না, তাই না? এটা তো আর জেন্ডারের মতো না যে আমি জানলাম, সরি, নাম্বারের মতো না যে লাস্টে কোন শব্দটা থাকলে কিভাবে পরিবর্তন হবে। জেন্ডার একটু ডিফারেন্ট। সো এই জন্য আমাদেরকে মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে যে কোন শব্দগুলোর জন্য ফেমিনিনটা কিভাবে হবে। অ্যাবোট, অ্যাবেস, দেখেন ওটি উঠে গিয়ে ইএসএস যুক্ত হয়েছে। এম্পেরর, তো এম্পেরর মধ্যে দেখেন এমপ্রেস, দেখেন ইএমপি, ইপি এর পরে ইটা উঠে গেছে, লাস্টের ও আরটা উঠে গেছে। দেখেন এম, এখানে আর
এই যে ইএসএস বসেছে, দেখেছেন? তারপর দেখেন মাস্টার, মাস্টারের ইয়েটা কি হয়েছে, ফেমিনিনটা মিস, মাস্টারের ফেমিনিনটা হচ্ছে মিস। আমরা পড়েছিলাম না কয়েকদিন আগে যে মিস বসাবো আমরা মেয়েদের নামের পাশে, তেমনি মাস্টারটা বসানো হয় ছেলেদের নামের পাশে, বা মিস্টার বলি না আমরা, মাস্টারটাও হচ্ছে ছেলেদের জন্যই বসাবো আমরা। মার্ডারার, মার্ডারেস, দেখেন এখানে ই আর উঠে গিয়ে ইএসএস বসেছে, ঠিক আছে? এটা কি আগের কোনো নিয়মের সাথে মিলছে ইএস বসানোটা? না, এটা ডিফারেন্ট। ডিউক, ডাচেস, মাস্টার, মিস্ট্রেস, দেখেন মিস্টার, মিসেস, দেখেছেন যে একটু ডিফারেন্ট হয়েছে। আহনাফ বলছে ডক্টর, ডক্টরস। আহনাফ, ডক্টর কিন্তু কমন নাউন বাবা, ডক্টর দিয়ে মহিলা পুরুষ দুইটাকেই বোঝা যায়, বাট লায়ন, লায়নেস ঠিক আছে, আপনি ডক্টর দিয়ে দুইটাই বোঝাতে পারবেন। ওকে, রুল 5 দেখেন, কিছু মেসকুলিন নাউনের শেষে এ, আই এন ই, আই এক্স যুক্ত করে ফেমিনিন করতে হয়। আমি বারবার বলছি যে আসলে এই রুলগুলো কোনো বিশেষ রুল, মানে নর্মাল রুল না, এগুলো বিশেষ বিশেষ রুল, সেজন্য আপনাদেরকে শব্দগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? শব্দগুলো মনে না রাখলে আপনারা পারবেন না। যেমন ডান, ডানের সরি ডন, ডনের ফেমিনিন হচ্ছে ডোনা। সিগনোর, সিগনোরা, দেখেন লাস্টে এ বসেছে। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, আই এক্স বসেছে। হিরো, হিরোইন, দেখেন আই এন ই বসেছে, হিরোইন। সুলতান, সুলতানা, তাই না? আমরা কি জানতাম যে সুলতানটা একটা ইংরেজি শব্দ? সুলতান, সুলতানা। প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, প্রোপাইটার, প্রোপাইট্রিক্স, দেখেন আই এক্স বসেছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? শব্দগুলো মনে রাখবো, মেসকুলিন গুলো মনে রাখলে আমাদের ফেমিনিন গুলো এভাবেই এমনি এমনি মনে থাকবে, ঠিক আছে? যেমন ডন, ডোনা। সিগনোর, সিগনোরা। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, আই এক্স বসবে। হিরো, হিরোইন, আই এন ই বসবে। সুলতান, সুলতানা, এ বসবে। প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, আই এক্স বসবে। প্রোপাইটার, প্রোপাইট্রিক্স, আই এক্স বসবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। রুল 6 দেখেন, এতক্ষণ আমরা 5টা রুল পড়লাম, 5টা রুলের মধ্যে 5টাই ডিফারেন্ট। এবার যেটা বলবো সেটা আরো ডিফারেন্ট। কম্পাউন্ড নাউনগুলোর পুরুষবাচক অংশটিকে ফেমিনিন করে, অর্থাৎ কম্পাউন্ড নাউন যেগুলো আছে সেগুলোর পুরুষবাচক শব্দটাকে ফেমিনিন করব। যেমন বেবি বয়, এটা একটা কম্পাউন্ড নাউন। তো বেবি বয়, সেটার বয়, বয়টা কি, সরি বয় বেবি, বেবি বয় না, বয় বেবি মানে ছেলে শিশু। বেবি তো একটা কমন, কমন জেন্ডার, তাই না? বেবি দিয়ে ছেলে মেয়ে দুইটাই বোঝায় বোঝায়, কিন্তু বয়ের আগে যদি আমি বেবির আগে যদি বয় বসাই তাহলে বোঝা যাচ্ছে কি ছেলে শিশু, আর বেবির আগে যদি গার্ল বসাই তাহলে বোঝা যাচ্ছে মেয়ে শিশু। বয় বেবি, গার্ল বেবি, দেখছেন এখানে বয়টা চেঞ্জ করে আমি গার্ল বসিয়েছি। বুলকাফ, কাউকাফ। ওকে, বিলি গোট, তারপর কি হচ্ছে, ন্যানি গোট। এখানে দেখেন শুধুমাত্র আমরা মেসকুলিন শব্দটাকে ফেমিনিন করে দিচ্ছি। মেল চাইল্ড, ফিমেল চাইল্ড, মেলের পরিবর্তে আমরা ফিমেল বসিয়েছি। সান ইন ল, ডটার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মেল সার্ভেন্ট, ফিমেল সার্ভেন্ট, ম্যানকাইন্ড, ওমেনকাইন্ড। দেখছেন কিভাবে শুধুমাত্র পুরুষবাচক শব্দটা চেঞ্জ করেছি আমরা। আবার একসাথে সবাই পড়ি, কারণ এগুলো থেকেই তো আপনাদের কুইজ হবে, তখন তো আবার পারবেন না, না হয়। বয় বেবি, গার্ল বেবি, বুল কাফ, কাউ কাফ, বিলি গোট, ন্যানি গোট, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, মেল চাইল্ড, ফিমেল চাইল্ড, son in law, daughter in law, brother in law, sister in law, male servant, female servant, mankind, womankind. Okay?
তো মাথায় ঢুকেছে, একটু মাথাটা ঝাড়া দিয়ে মাথার ভিতর পড়াগুলো ঢুকে ফেলি। তারপর দেখেন আমাদের রুলস গুলা প্রায় শেষের দিকে, বাট আমি বলবো যে জেন্ডারের জন্য বা জেন্ডারের লেসনটা মনে রাখার জন্য আপনাদেরকে এটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, এমনি এমনি এটা মনে থাকবে না। দেখেন এখানে প্রথমে নাউনটাকে আমরা ফেমিনিন করেছি আর পরের নাউনটা কিন্তু সেম ছিল কম্পাউন্ড নাউন গুলোর জন্য। আর এখানে কি হবে, পরের নাউনটাকে আমরা ফেমিনিন করব, ঠিক আছে? প্রথমের নাউনটাকে ফেমিনিন করেছি, এখন পরের নাউনগুলোকে ফেমিনিন করব। যেমন ফিশারম্যান, ফিশার ওম্যান, জেন্টলম্যান, জেন্টল ওম্যান। আমরা কি জেন্টল ওম্যান কখনো ব্যবহার করেছি? আমরা কি ব্যবহার করি? লেডিজ এন্ড জেন্টলম্যান। কিন্তু জেন্টল ওম্যানও কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে? পিকক, পিহেন, দেখেন পিকক, পিহেন। স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার। আমরা শুধুমাত্র শেষের পুরুষবাচক শব্দটাকে মহিলাবাচক করে দিচ্ছি, মানে মেসকুলিন জেন্ডারটাকে ফেমিনিন জেন্ডার করে দিচ্ছি। গডফাদার, গডমাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, স্টেপসন, স্টেপ ডটার, গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট। দেখেন ম্যান, তারপরে এখানেও ম্যান, এই যে ম্যানের পরিবর্তে বসেছে কি ওম্যান। পিকক, পিহেন, দেখেন কক, হেন। ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার। এই যে এখানেও গডফাদারের জায়গায় কি বসে? গড মাদার। ল্যান্ডলর্ড, লর্ডের জায়গায় কি বসেছে? লেডি। স্টেপ সান, সানের জায়গায় কি বসেছে? ডটার। আঙ্কেল, আন্ট। বুঝেছি? তো আগেরটাতে ছিল কি, প্রথমের নাউনটাকে আমরা মেসকুলিন থেকে ফেমিনিন করব, এখন ছিল কি পরের নাউনটাকে আমরা মেসকুলিন থেকে ফেমিনিন করব। বুঝেছি? যদি বুঝে থাকেন একটু পরেই আমি দেখে নিব যে আপনারা আসলে পারছেন কিনা। রুল 7 দেখেন, প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয়। একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের এই যে প্রকৃতি, আশেপাশে এনভায়রনমেন্ট, সেখানে অনেক ধরনের জড় বস্তু আছে বা প্রাণহীন, যেগুলোতে প্রাণ নেই, প্রাণ নেই যেগুলাতে, সেগুলাকে আসলে আমরা যদি প্রাণ আছে এরকম বুঝাতে চাই, তাহলে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী আমরা তাকে বিভিন্ন জেন্ডারে ধরবো। যেমন শক্তিশালী সত্তাকে পুরুষবাচক বা মেসকুলিন হিসেবে গণ্য করা হয়। এখন কেন এরকম? ধরেন একজন ছেলে আর একজন মেয়ে একই বয়সের, কিন্তু দেখা যায় ছেলেটার গায়ে একটু শক্তি বেশি থাকে। দ্যাট ডাজন্ট মিন যে ছেলেটা একটা মেয়ের চেয়ে বেশি কিছু, বা ছেলেটা মেয়েটার চেয়ে শ্রেষ্ঠ বা মেধাবী, এরকম কিছু না। শুধুমাত্র আমাদের শারীরিক গঠনের জন্য একটা ছেলের গায়ে একটু শক্তি বেশি থাকে আর মেয়েদের গায়ে একটু শক্তি কম থাকে, কিন্তু দুইজন কিন্তু সমান সবকিছুর অধিকারী এবং ইন্টেলিজেন্স কিন্তু তাদের সমান থাকে, ঠিক আছে? সো এই জন্য একটু শক্তিশালী কিছুকে মেসকুলিন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করব। যেমন সান, সান কি করে? অনেক বেশি প্রখর না, সূর্য সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তো সান হচ্ছে অনেক বেশি প্রখর। সামার, সামার হচ্ছে অনেক বেশি গরম। উইন্টার, উইন্টার অনেক বেশি শীত। ডেথ, মৃত্যু। টাইম, সময়। এঙ্গার, রাগ। ওয়ার, যুদ্ধ। থান্ডার, থান্ডার অর্থ কি? বজ্র। ফিয়ার, ভয়। এই শব্দগুলো হচ্ছে মেসকুলিন হিসেবে ধরা হয়, ঠিক আছে? আহনাফ, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার পড়া থেকে কমেন্ট করায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ আহনাফ। আপনারা যারা আমার পড়া রিলেটেড কমেন্টগুলো করছেন, আমি বুঝতে পারছি যে আপনারা আসলে এখানে মনোযোগ দিচ্ছেন এবং পড়াটা বুঝতে পারছেন। দেখেন একটু শব্দগুলো আবার একটু মাথায় রাখেন। সান, সামার, উইন্টার, ডেথ, টাইম, অ্যাঙ্গার, ওয়ার, থান্ডার, ফিয়ার, ঠিক আছে? এই শব্দগুলো হচ্ছে মেসকুলিন।
আবার 2 নাম্বার বলছে কি, সৌন্দর্য, কোমলতা, স্নিগ্ধতার ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাকে ফেমিনিন হিসেবে গণ্য করা হয়। আমি একটু আগেই বলেছিলাম যে মহিলাদের একই বয়সী দেখা যাবে একটা ছেলের শক্তি একটু বেশি, মেয়ের শক্তিটা একটু কম, বাট দ্যাট ডাজন্ট মিন যে ছেলেটা বিশেষ কিছু। শুধুমাত্র আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এভাবে, দ্যাটস ওয়াই হচ্ছে, বা সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করে দিয়েছেন, দ্যাটস ওয়াই গায়ের শক্তি একটু কম বেশি হয়, বাট ইন্টেলিজেন্স কিন্তু সেম থাকে। তো তেমনি যেটাকে আমরা নারী সুলভ বলি, যেমন একটু শক্তি কম বা একটু দেখতে সুন্দর, সেটাকে আমরা, বা একটু কোমল, যেমন রোদ তো একদম জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আর চাঁদ কি করে, একটু ঠান্ডা হয় না, তো দ্যাটস ওয়াই ওটা হচ্ছে ফেমিনিন হিসেবে ধরবো। যেমন মুন, পিস, হোপ, নেচার, আর্থ, নাইট, স্প্রিং, এগুলো হচ্ছে কি, এগুলো ফেমিনিন জেন্ডার। আবার বলি, শব্দগুলো মনে রাখতে হবে। মুন, পিস, পিস মানে শান্তি, মুন মানে তো চাঁদ আমরা জানি, হোপ আশা, নেচার প্রকৃতি, আর্থ পৃথিবী, পৃথিবীকে কিন্তু আমরা পৃথিবী বা দেশকে কিন্তু আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে ধরি। যেমন আমরা মাতৃভূমি বলি না, মাতৃভূমি বলি তো, তাই তো? সো ওটাকে আমরা, দেশটাকে আমরা নারী হিসেবে বা ফেমিনিন হিসেবে ধরি, সেজন্য সেটাকে মাতৃভূমি বলা হয়। তো আর্থটাও হচ্ছে কি ফেমিনিন জেন্ডার, নাইট, স্প্রিং, এগুলো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। এই যে দেখেন নিচেই বলা আছে যে দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনিন হিসেবে গণ্য করা হয়। যে কোনো দেশ, রেলগাড়ি বা জাহাজ এগুলোকে সবসময় ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হবে। বুঝতে পেরেছি? যেমন দ্য শিপ রিফ্লেক্টস হার বিউটি, শিপ মানে কি জাহাজ, দ্য শিপ রিফ্লেক্টস হার বিউটি, হয়তো শিপটা অনেক সুন্দর, দ্যাটস ওয়াই এখানে বলছি যে দ্য শিপ রিফ্লেক্টস হার, আমরা এখানে শিপের পরিবর্তে নাউন ব্যবহার করেছি হার, বিকজ এটাকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে ধরছি। আওয়ার কান্ট্রি লস্ট হার ফেমাস পারসন, আমাদের কান্ট্রিটাকে আমরা যেহেতু ফেমিনিন হিসেবে ধরছি, সেজন্য আসলে কি বলছে, প্রোনাউনে আমরা হার ব্যবহার করছি। বুঝতে পেরেছি? পরবর্তীতে চলে যাই আমরা, ক্লাস আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব কুইজ দিয়ে। আর এখানে 2টা রুল আছে, একটু দেখেন। রুল 8 বলছে কিছু নাউন সর্বদা ফেমিনিন রূপে ব্যবহার হয়, এদের কোনো মেসকুলিন নেই, এগুলো সর্বদাই ফেমিনিন ব্যবহার, যেমন এগুলোর কোনো মেসকুলিন আমরা পাবো না। নার্স, ভার্জিন, প্রুড, সেরিন, শ্রিউ। যেমন আমরা কিন্তু ছেলেদের না, ছেলে নার্সকেও নার্সই বলি, তাই না? আমরা এটার ফেমিনিনটা জানি না বলে, তাই তো? আর এই নার্স শব্দটা সবসময় ফেমিনিন হিসেবেই ব্যবহার হবে। বুঝতে পেরেছি? নার্স, ভার্জিন, প্রুড, সেরিন, শ্রিউ, এই শব্দগুলো সবসময় ফেমিনিন রূপে বসবে। আবার 9 নাম্বার রুলটা কি বলছে দেখেন, আবার কতগুলো নাউন সর্বদা মেসকুলিন হিসেবে গণ্য করা হয়, ওইগুলা যেমন সবসময় ফেমিনিন, আর এই নিচের এই নাউনগুলো সবসময় মেসকুলিন। জাজ, চেয়ারম্যান, নাইট, পার্সন, ক্যাপ্টেন। এখন দেখেন জাজ কিন্তু একটা মহিলাও হতে পারে, কিন্তু জাজ শব্দটা মেসকুলিন, তার মানে এই না যে একজন মেয়ে কি জজ হয় না, হয়। চেয়ারম্যান, চেয়ারম্যান কি কোনো মহিলা হয় না? অবশ্যই হয়। তো নাইট, নাইট হচ্ছে সেনাপতি বা ওরকম ধরনের, মানে যেখানে রাজ্য আছে ওরকম জায়গায় নাইট শব্দটা ব্যবহৃত হয়। পার্সন, দেখেন পার্সন তো মহিলা পুরুষ, বা ক্যাপ্টেন, এই সবগুলো শব্দের জন্য কিন্তু মহিলা পুরুষ দুইটাই হবে, কিন্তু শব্দটা এক্স্যাক্টলি বোঝানো হবে মেসকুলিন হিসেবে, ঠিক আছে? শব্দটার জেন্ডারটা মেসকুলিন। ওকে, আবারও একটু মেসকুলিন শব্দগুলো পড়ি আমরা। জাজ, চেয়ারম্যান, নাইট, পার্সন, ক্যাপ্টেন। ঠিক আছে, মনে থাকবে? মনে না থাকলে খাতায় লিখে 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 একদম টেবিলের সামনে রেখে রেখে আমরা মনে রাখবো, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে, লাস্ট টাইমের মতো যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখে দেন যে কোয়েশ্চেন আছে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে লিখে দেন কোয়েশ্চেন নেই। কাউসার আলম, আপনি লিখছেন আই অ্যাম মি, এটা কিন্তু জেন্ডারের মধ্যে পড়ে না। সো
আমি চাইবো যে আপনারা শুধুমাত্র আজকের ক্লাস রিলেটেড কমেন্ট গুলো করেন, তাহলে যারা অ্যাকচুয়ালি আনসার দিচ্ছে তাদেরটা যেন আমি দেখতে পারি। ঠিক আছে, একটু মানে যদি আমি যারা আনসার দিচ্ছে তাদেরগুলো দেখতে না পারি তাহলে ওদের অসুবিধা হয়ে যাবে, জানবে না বা ওরা যেটা আনসার দিচ্ছে বোঝা যাচ্ছে না। ওকে, আমাকে জানাচ্ছেন যে কারো কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ সো মাচ। যদি কোয়েশ্চেন না থাকে পরবর্তীতে কি থাকবে, কুইজ থাকবে। এখন যে কোয়েশ্চেন নেই বললেন, কুইজেই বোঝা যাবে যে আসলে কোয়েশ্চেন ক্লিয়ার কিনা। সো এখন আর কোনো কথা না, আমি প্রত্যেকটা কমেন্ট শুধুমাত্র এই কুইজের আনসারটা চাই। এখানে 10টা ওয়ার্ড দেওয়া আছে, এই 10টা ওয়ার্ডের আপনারা মেসকুলিন থেকে ফেমিনিন করবেন। ঠিক আছে, শুধুমাত্র এখন আমি কুইজের আনসারের কমেন্ট চাচ্ছি। 10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ডের মেসকুলিন থেকে ফেমিনিন। আমি ওয়ার্ডগুলো আপনাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। 1 নম্বর ওয়ার্ড হাজব্যান্ড, 2 ফক্স, 3 মাস্টার, 4 ফিশারম্যান, 5 বয়, 6 পোয়েট, 7 হিরো, 8 অ্যাক্টর, 9 ডন, 10 ব্রাদার ইন ল। আপনার 1 2 3 4 দিয়ে আনসার দিয়ে ফেলেন। একসাথে একটা কমেন্টে লিখলেও ভালো হয়, বা আলাদা আলাদাও লিখতে পারেন। আমি পড়ছি আপনাদের কমেন্টগুলো। শর্মি নাদিয়া ফারহানা লিখেছেন 1 এর আনসার হবে ওয়াইফ। হাজবেন্ডের ফেমিনিন আমরা কি বললাম? ওয়াইফ। আচ্ছা নিবিড়, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আগে আনসার গুলো সব দিয়ে নেন, তারপর আমি আপনার প্রশ্নের আনসার দিব। আচ্ছা রুমা নুরা, আপনার নাম তো নিবিড় তাই না? আমি আনসারটা পরে দিচ্ছি আপনাদের। আমি ওয়েট করছি আপনাদের আনসারগুলোর জন্য। শুধু একটা আনসার পেয়েছি আমি। কোথায় আমার আহনাফ, তীর্থঙ্ক, নাজিব, তারপর হচ্ছে আর কে কে, অন্বেষা। অন্বেষার কোনো আনসার আমি পাইনি, আজকে আমার চোখে পড়েনি। অন্বেষা আপনি কি আছেন? যদি থাকেন তাহলে আনসারগুলো দিয়ে দেন। আর বাকি যারা আছেন, হাসিব, নিবিড়, যারা যারা আছেন, মিথিলা, সবাই ফটাফট এই 10টা শব্দের ফেমিনিন করে দিয়ে দেন আমাকে এখনই। তাহলে আমরা পরে আরেকটা কুইজ আছে ছোট্ট, সেটাতে যেতে পারবো। আরেকটা সহজ একটা কুইজ আছে। তীর্থঙ্ক, আমি জাস্ট এক্সপেক্ট করছিলাম তীর্থঙ্ক আনসার দিবে। থ্যাংক ইউ সো মাচ তীর্থঙ্ক। প্রথমটার ফেমিনিন বলছেন ওয়াইফ, দ্বিতীয়টা ফক্স। ফক্সের আনসারটা আপনি দেননি, আচ্ছা আমি বলে দিব। মাস্টার, মাস্ট্রেস না বাবা, মিস্ট্রেস। ঠিক আছে। ফিশারম্যান, ফিশার ওম্যান, বয়, গার্ল, পোয়েট, পোয়েটেস, গুড। হিরো, হিরোইন, ঠিক আছে। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ভেরি গুড। ডন, ডোনা, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। মাদার ইন ল না, ফাদার ইন ল হলে মাদার ইন ল হবে। ঠিক আছে, ফাদারের ফেমিনিন হয় মাদার, ব্রাদারের ফেমিনিন কি? সিস্টার। তাহলে কি হবে? সিস্টার ইন ল। ঠিক আছে। আর ডন, ডনের শেষে কি হবে? ওই যে এ বসবে একটা, ডোনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাউসার আলম একদম ফেমিনিন মেসকুলিন দুইটা একসাথে সুন্দর করে লিখেছেন। হাজবেন্ড, ওয়াইফ, বয়, গার্ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। হ্যাঁ, আর ফক্সের আনসারটা হবে ভিক্সেন, VIXEN, ভিক্সেন। ফক্সেস না আহনাফ, ফক্সের আনসার হবে ভিক্সেন। আহনাফ কিন্তু 10টা উত্তরই দিয়েছে। ওয়াইফ, ফক্সেস, ফক্সেস না ভিক্সেন। মাস্টার, মিস না মিস্ট্রেস। ফিশার ওমেন, গার্ল, পোয়েটেস, হিরোইন, অ্যাক্ট্রেস, সিস্টার ইন ল। থ্যাংক ইউ সো মাচ। আপনি মাঝখানে 9 নাম্বারটা বাদ দিয়েছেন, 9 নাম্বারটা হবে কি? DONA, ডোনা। নাজিব আনসার দিয়ে ফেলেছে, নাজিবের আনসার গুলো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আমি আনসার পেয়ে গেছি। আরো হয়তো আপনারা আনসার দিবেন, আমি দেখব। কিন্তু এখন আমরা পরবর্তী কুইজটাতে চলে যাই। যারা এই আনসার গুলো দিয়ে দিয়েছেন এবং যারা এখনো দেননি, দিচ্ছেন, পরবর্তীটা দেখে নেন একটু। এখানে 3টা কোয়েশ্চেন আছে, জাস্ট
1 মিনিট লাগবে তিনটার উত্তর দিতে। চুজ দ্য কারেক্ট আনসার। এখানে অপশন দেওয়া আছে তিনটা করে, আপনি একটা করে কারেক্ট আনসার চুজ করবেন। 1, which one is a neuter gender? 1 A B C তিনটা অপশন দেওয়া আছে, তিনটা থেকে কোনটা নিউটার জেন্ডার? বুক, বয়, বেবি। 2 নাম্বার হচ্ছে ডক্টর ইজ এ ড্যাশ জেন্ডার। ডক্টর কোন জেন্ডার হয়? মেসকুলিন, ফেমিনিন, কমন। সুলতান ইজ এ ড্যাশ জেন্ডার। সুলতান কোন জেন্ডার? নিউটার, মেসকুলিন, ফেমিনিন। 1 মিনিটও লাগবে না এটার আনসারটা দিতে। জাস্ট 1 দিয়ে এবিসি যেটা হবে সেটা লিখবেন, 2 3 এভাবেই যেটা হবে শুধু ওই অপশনটাই লিখবেন 1 2 3 দিয়ে। ওকে, হারি আপ। মিথিলা আনসার দিয়ে ফেলেছেন। মিথিলার ভিক্সেন বানানটা হয়নি, ভিক্সেন VIXEN, ঠিক আছে। আহনাফ বলছে এ, 1 হচ্ছে এ। which one is a neutral gender? book. থ্যাংক ইউ সো মাচ। ডক্টর ইজ এ কমন জেন্ডার, হ্যাঁ একটু আগেই বলছিলাম। সুলতানা ইজ এ মেসকুলিন জেন্ডার, ঠিক আছে। সো আহনাফ, কংগ্রেচুলেশনস, আপনার আনসারগুলো হয়ে গেছে। এ 1 A 2 C 3 B। যারা এভাবে দিয়েছেন আনসার, যেমন আমি দেখতে পাচ্ছি আদ্রিতাও এভাবে আনসার দিয়েছে, মিথিলাও সেম আনসারটা দিয়েছে, একদম কারেক্ট হয়েছে আনসারগুলো। তীর্থঙ্ক বুক, কমন, মেসকুলিন। ইয়েস তীর্থঙ্ক, আপনার আনসার হয়েছে। আহনাফ, আদ্রিতা, মিথিলা, তীর্থঙ্ক সবাই কুইজ নাম্বার 3 এর আনসার দিয়ে দিয়েছে। রুমা, নুরা মানে নিবিড়, নিবিড় আনসার দিয়ে দিয়েছে A C B, একদম পারফেক্টলি কারেক্ট আনসার। সো বুঝতে পারলাম যে আপনারা আজকে ক্লাসটি বুঝেছেন, এবং যদি না বুঝেন তাহলে লস কার হবে? আপনাদের। এতক্ষণ যে আপনারা এত কষ্ট করে ক্লাস দেখলেন, যদি না বুঝতে পারেন তাহলে কি হবে? পুরো সময়টাই তো লস হলো, তাই না? তো এই জন্য আমাদের আসলে মনোযোগ দিয়ে ক্লাস করা উচিত এবং ভালোভাবে সুন্দরভাবে বোঝা উচিত। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া এবং কুইজ। তো আমরা কি শিখলাম আজকে? রিকোয়েস্ট করা শিখলাম, রিকোয়েস্টের রেসপন্ড করা শিখলাম। রিকোয়েস্ট ওয়ার্ডগুলো কি? ক্যান, কুড, উড, উইল, এগুলো হচ্ছে রিকোয়েস্ট, যেগুলো দিয়ে আসলে বোঝা যাবে যে আমি কারো কাছ থেকে কিছু চাচ্ছি। তারপর কি শিখলাম আমরা? টি আর TH এর ফনিক সাউন্ড শিখলাম। তারপর জেন্ডার কাকে বলে? জেন্ডার 4 প্রকার, যেমন মেসকুলিন, ফেমিনিন, নিউট্রাল আর হচ্ছে কমন জেন্ডার। আর মেসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে নেয়ার কিছু নিয়ম জানলাম এবং কিছু শব্দ জানলাম, যেগুলো আমাদেরকে মাথায় ভিতরে একদম ভালোভাবে ঢুকিয়ে ফেলতে হবে যে এটার ফেমিনিনটা ওইটা হবে। ওকে, সো যা যা শিখবো বলেছিলাম সব শিখেছি। এখন আমরা হোমওয়ার্কটা নিয়ে নেই। ওকে, হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা দেখেন, আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের হোমওয়ার্ক রেখেছি, যেহেতু আমি আপনাদেরকে লেটার বা প্যারাগ্রাফ ওরকম ভাবে প্র্যাকটিস করানোর সময় পাচ্ছি না, কারণ আপনাদের প্যাসেজ অনেক অনেক। আচ্ছা, তীর্থঙ্ক জিজ্ঞেস করছে ইজ দিস দ্য এন্ড? হ্যাঁ বাবা, আমরা আপনি যদি খেয়াল করেন অনেকক্ষণ ক্লাস করে ফেলেছি। ওকে, দেখেন হোমওয়ার্কটা ভালোভাবে লিখে নেন। কি বলছি? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফেভারিট হবি। আপনারা নিজেদের হবি জানিয়ে আপনার যে কোনো একটা ফ্রেন্ডের কাছে চিঠি লিখবেন, এবং চিঠির মধ্যে আপনাদের ভিতরে লেখা কি হলো না হলো সেটা তো আমি দেখবো, বাট সবচেয়ে বড় কথা যেটা, চিঠির নিয়মগুলা দেখবো। আমি দেখতে চাই যে আপনারা চিঠিটা কতটুকু পারেন, কারণ আপনারা 3 4-এ খুব ভালোভাবে চিঠির নিয়ম শিখেছেন, এখন আপনারা 5-এ পড়েন, প্রাইমারি শেষ আপনাদের। সো আমি একটু অ্যাসেস করতে চাই যে আপনারা চিঠির নিয়ম কতটুকু পারেন, সেটা বুঝে আমি আপনাদেরকে হয়তো কোন একটা ক্লাসে চিঠির নিয়ম শেখাবো, যদি আপনারা না পারেন। আর যদি দেখি আপনারা চিঠির নিয়ম পারেন, তাহলে তো আমার এখানে শেখানোর কিছু নেই। সো বুঝেছি, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফেভারিট হবি। ওকে, বুঝেছি আমরা। আর আমরা হোমওয়ার্কের ছবিটা দিয়ে দিব কমেন্টে। সো প্রত্যেক দিনের মতো আজকেও আবার বলবো যে লাইভ ক্লাসের আপডেট গুলো জানতে, আপনাদের এই যে হোমওয়ার্ক সেটা সাবমিট করতে আপনারা আমাদের টিচ ইট লাইভের যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং টুডেস ক্লাস। আচ্ছা, রুমানোর একটা প্রশ্ন ছিল, ম্যাম মেয়েদের কেন ছেলেদের চেয়ে শক্তি কম হয়? ওকে, একটা জিনিস চিন্তা করেন, সৃষ্টিকর্তা তো মেয়েদেরকে ছেলেদেরকে আলাদাভাবে তৈরি করে দিয়েছে না, তাই না? সৃষ্টিকর্তা মেয়েদের আর ছেলেদের ইন্টেলিজেন্স সেম দিয়েছে, কিন্তু শারীরিক গঠন আলাদা রেখেছে। এটা সৃষ্টিকর্তা কেন করেছে সেটা আমরা জানি না, কারণ আমাদের জ্ঞান তো সৃষ্টিকর্তার সমান নেই।
সো সৃষ্টিকর্তা কেন এভাবে বিভাজন করেছেন এটা উনি ভালো জানেন। সো শারীরিক গঠনের কারণে আমাদের যে সায়েন্টিফিক্যালি জেনেটিক্যালি যে আমাদের বডিটা গঠন হয়, সেই জন্য অটোমেটিক্যালি একটা মেয়ের শারীরিক শক্তি একটা ছেলের শারীরিক মানে সেম বয়সের, যেমন ধরেন আমার চেয়ে কম বয়সের একটা ছেলের শক্তি তো আমার চেয়ে কম হবে, তাই না? ধরেন একটা বাচ্চা ছেলের শক্তি কি আমার চেয়ে বেশি হবে? না। তো সেম বয়সের ছেলে মেয়ের শক্তি একটু ডিফারেন্ট হয়, কারণ আমাদের শারীরিক গঠনটা ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, সো বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরের ক্লাস দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান রইল। আর হোমওয়ার্কটা একটু জমা দিয়ে দিবেন। আর আগের হোমওয়ার্ক আমি অনেকেরটা ঠিক করে দিয়েছি, আর কিছু ঠিক করা বাকি আছে, আমি সেগুলো করে দিব। থ্যাংক ইউ সো মাচ। আর আমার অনেক ভালো লেগেছে আপনারা এসেছেন আজকে ক্লাসে, এবং আশা করব সামনেও থাকবেন, এবং শুধুমাত্র ক্লাস রিলেটেড কথাবার্তা হবে যেন ম্যাডামের ক্লাস নিতে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।